এখন কি আমরা সবার সঙ্গে আমরা আমরা ইতিমধ্যে ইন করেছি ফেসবুক লাইভে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুলাইমান মোহাম্মদ। দৈনিক বিরাজমানের ফেসবুক লাইভ আজকে এই আড্ডা থেকে যথারীতি যেমনটা আপনাদের সাথে কথা ছিল, শ্রদ্ধেয় মোহাম্মদ রফিকুজ্জামান স্যার আমাদের সাথে রয়েছেন। এই মুহূর্তে স্যারকে সামনে রেখে আমার কথা বলাটা সত্যি খুব দুঃসাহসের পরিচয়। আমি ওই ধরনের কথা যাচ্ছি না। আমাদের সাথে দেখতেই পাচ্ছেন স্যার রয়েছেন, আমাদের সাথে আরো রয়েছেন শ্রীপুরের গর্ব মহসিন আহমেদ, গীতিকবি এবং প্রিয় সংগঠক। আমরা মোহাম্মদ রফিকুজ্জামান স্যার সম্পর্কে বলার এবং লেখার যোগ্যতা আমার হয়তোবা নেই, সেই দুঃসাহসও দেখাতে চাই না। তথাপিও আমি আমাদের দর্শক বন্ধুদের জন্য গুগল থেকে, উইকিপিডিয়া থেকে স্যার সম্পর্কে দু একটি কথা আমি একটু বলার চেষ্টা করছি। মোহাম্মদ রফিকুজ্জামান বাংলাদেশের একজন গীতিকবি ও লেখক। তিনি শতাধিক চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ রচয়িতা। তিনি 1984 ও 1986 সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে এবং 2008 সালে শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 84-86 উল্লেখযোগ্য কিছু গান স্যারের এখানে অবশ্য দেওয়া রয়েছে, আমি দু একটি বলছি। সেই রেল লাইনের ধারে মেঠোপথটার পারে দাঁড়িয়ে, স্যার এখানে লেখা রয়েছে সেটি হলো প্রায় 2000-এর উপরে স্যার গান লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য এখানে কিছু গান রয়েছে। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়, যদি মরণের পরে কেউ প্রশ্ন করে, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, এমন আরো অগণিত অসংখ্য, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, এমন অসংখ্য অগণিত গান আমাদের মোহাম্মদ রফিকুজ্জামান শ্রদ্ধেয় স্যার উনি ওনার কলমে নিয়ে এসেছেন এবং আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন। স্যার আমাদের সাথে রয়েছেন। আমি আর কথা দীর্ঘত না করে সরাসরি আমাদের স্যারের কাছে চলে যেতে চাই। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কেমন আছেন স্যার আপনি? আছি, আমি ভালো আছি। শরীর মন দুটোই ভালো আছে, আজ বেশ ভালো লাগছে। স্যার, প্রথমে আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছিলাম আপনার শৈশবকাল সম্পর্কে স্যার একটু জানতে চাই। আমার জন্ম 1943 সালে, 77 বছর চলছে বয়স এখন। তো 1943 সালে আমার জন্ম আমার মামা বাড়িতে। সেটা ছিল ঝিনাইদহ মাগুরার সীমান্তবর্তী একটি গ্রাম, কিন্তু আমাদের আদি বাড়ি হচ্ছে যশোর শহরের খড়কি অঞ্চল। আমার পিতার মানে পৈতৃক নিবাস, তারও পৈতৃক নিবাস ইত্যাদি মিলিয়ে আমরা যশোর সদরের খড়কি অঞ্চলের বাসিন্দা। ছোটবেলায় আমার একটা প্রবল টান ছিল আমার মামা বাড়ি। আমার মামা বাড়ি এবং মায়ের মামা বাড়ি, এই দুটো জায়গায় আমি ছুটি হলেই ছুটে যেতাম। তার প্রধান আকর্ষণ ছিল ওই অঞ্চলে, আপনারা জানেন যে ওই ঝিনাইদহ মাগুরার এই অঞ্চলগুলোতে অনেক সাধক কবির জন্ম হয়েছে। অনেক, কেউ কেউ লালন শাহর কথাও বলেন যে তিনিও জন্ম নিয়েছেন হরিশপুরে। যাই হোক, দুদ্দু শাহ হরিশপুরের, পাঞ্জু শাহ হরিশপুরের, পাগলাকানাই ঝিনাইদহের, পাগলাকানাই, হালিম বয়াতি ফরিদপুরের, কিন্তু তিনি এসব অঞ্চলে গান করতেন অনেক বেশি। তো আমার এদের, বিজয় সরকার, এদের অনেকের গান আমার নিজে মঞ্চে বসে দেখবার সৌভাগ্য হয়েছে। অনেকের মানে আমি হালিম বয়াতির কথা বললাম, ওনার গান আমি দেখেছি। বিজয় সরকারের গান আমি মঞ্চে, উনি গান করেছেন, আমি দেখেছি।
এদিকে দিকগুলো দিয়ে আমি খুব ভাগ্যবান। আর তাছাড়া পাগলা কানাইয়ের গান, তারপরে দুদ্দু শাহের গান, পাঞ্জু শাহের গান অন্য শিল্পীরা গেয়েছেন, সারা রাত ধরে গেয়েছেন, সারা রাত ধরে শুনেছি। এই আকর্ষণটা ছিল আমার প্রচন্ড বড়, এবং এটা আমার বুকের ভেতরে কোথাও লুকানো ছিল। এই যে লোকসঙ্গীত, ভাব সঙ্গীত, নানা ধরনের গান, এটা লুকানো ছিল। কারণ পরবর্তীকালে কলেজ জীবনে আসবার পর থেকে আর আমার তেমন ভাবে মামাবাড়িতে যাওয়া হয়নি। আর না হবার মূল কারণ হচ্ছে যে কবি আজিজুল হক তিনি যিনি চাইতেন যে আমি কবিতাই লিখি, তো কবিতা দিয়েই আমার শুরু, স্কুল জীবন থেকেই কবিতা দিয়ে শুরু। স্কুলের বন্ধুদের অনুরোধেই এই গানের কবিতা লেখা, সেটা আমার ক্লাস 8-9 কথা। ওরা সুর করতো, ওরা গাইতো স্কুলের অনুষ্ঠানে। এরপর কলেজে আসবার পর ওই বন্ধুরাও এলো, তো তখনও গানের কবিতা লিখতাম। তো সেই কবিতাগুলো তারা গাইতো সুর করে, কলেজের ফাংশনে, বিভিন্ন অনুষ্ঠানে তারা গাইতো। কিছু কিছু গান রাজশাহী বেতার থেকেও প্রচারিত হয়েছে। কারণ এইচ মোহাম্মদ রফিক যশোর MM কলেজে আমাদের সহপাঠী ছিল, তো সে আমার কিছু গান নিয়ে রাজশাহী বেতারেও তখন গিয়েছে। যাই হোক, কিন্তু তখনও আমি বেতারের তালিকাভুক্ত গীতিকবি নই। বেতারের তালিকাভুক্ত হই আমি 1965 সালে। সেও এক মানে বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার এই জন্যে যে আমি তো আমার গানের খাতা যশোর থেকে পাঠিয়েছিলাম বেতারে। তো তারা খাতার 25টি যে গান আমি পাঠিয়েছিলাম, 25টি গানই পছন্দ হয়েছে বলে কিনে নিল, কিন্তু আমাকে রয়্যালিটি দিল না। অথচ ওই গানেরই একটি, আজাদ রহমান সাহেব সম্প্রতি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। তো তিনি এ মাসের গান করবেন বলে গান খুঁজছেন, কারণ তাকে যে গানটি করতে দেওয়া হয়েছে সেটি তার পছন্দ হয়। তো খুঁজতে খুঁজতে ওই পরিত্যক্ত খাতা সমূহ যে ছিল, সেখান থেকে আমার একটি গান বেছে বের করেন। মুগ্ধ আমারে চোখ যখন, মুগ্ধ আমারে মন, তখন বাতাস আনলো বয়ে তোমার নিমন্ত্রণ। তো এই গানটি উনি সুর করে এ মাসের গান হিসাবে, বিশেষ গান। এ মাসের গানে তখন নিয়ম ছিল প্রতি রবিবারে ওই একই গান বাজানো হতো, কিন্তু একই শিল্পীর কণ্ঠে নয়। এক রবিবারে সম্ভবত 1960 সালের দিকে সম্ভবত স্যার ঘটনা, না? এটা 65 1965 সালে। হ্যাঁ। তো তখন আমার ওই গানের যে কবিতা সেটি উনি সুর করলেন এবং গাইলেন ফেরদৌসী রহমান, তখনকার সময়ের সব থেকে উজ্জ্বল তারকা। সৈয়দ আব্দুল হাদি, তিনিও উজ্জ্বল তারকা। আঞ্জুমান আরা বেগম, তিনিও উজ্জ্বল তারকা। এবং মনু দে নামে একজন শিল্পী ছিলেন, তিনি প্রয়াত এখন, তো তিনিও গেয়েছিলেন। তো 4 রবিবারে 4 জন গাইলেন। এটা যাবার পরে এটা স্বাভাবিকভাবেই ঢাকা বেতারের যিনি অধিকর্তা ছিলেন, অর্থাৎ ডিরেক্টর ছিলেন, পরিচালক, তিনি সহকারী পরিচালককে ডেকে জিজ্ঞাসা করলেন। তখন ছিল প্রোগ্রাম প্রডিউসার, প্রোগ্রাম অর্গানাইজার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডিরেক্টর, এই ছিল তখন পদবিন্যাস। এখনকার মতো ডেপুটি ডিরেক্টর, সেটা আবার প্রোগ্রাম অর্গানাইজার নাই, প্রোগ্রাম প্রডিউসার নাই। আমি কিন্তু প্রডিউসার শব্দটি ব্যবহার করতে খুব পছন্দ করি। যাই হোক, তো তখন উনি ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন যে এই ছেলেটি কে, তো আমাদের গীতিকার? বলে না স্যার, ও গান পাঠিয়েছিল, ওই 25টা গানই আমরা কিনে নিয়েছি, কিন্তু ওকে রয়্যালিটি দেইনি। উনি গানটা আবার শুনলেন, শুনে বললেন এত চমৎকার গানের কথা, রয়্যালিটি দাওনি কেন? তখন বললো যে না, আর একটু পাকা হয়ে আসুক, এটাই চাচ্ছিলাম আর কি। তো উনি ধমক দিয়ে বললেন, যাও, আমি বসে আছি, তুমি রয়্যালিটির চিঠি তৈরি করে নিয়ে আসো। উনি রয়্যালিটির চিঠি তৈরি করে নিয়ে গেলেন। আমি পরে শুনেছি, এগুলো ওনার কাছ থেকে শুনেছি। নিয়ে গেলেন, যাবার পরে সই করলেন,
এবং তারপরে আমি রয়্যালিটি চিঠি পেলাম যশোরে বসে। তো এরপর আমি তো অনার্স পড়তে রাজশাহীতে চলে যাই। সেখানে আমার শিক্ষক ছিলেন ডক্টর আবু হেনা মুস্তাফা কামাল। এখন তিনি একদিন আমাকে টানতে টানতে রাজশাহী বেতারে নিয়ে গেলেন। রাজশাহী বেতারে নিয়ে গিয়ে বললেন, এই হচ্ছে মনিরুজ্জামানের ভাই, খুব ভালো গান লেখে। এখন এই খুব ভালো শব্দটা উনি বলেছেন এবং বলবার পরে প্রচন্ড তাগিদ আসতে থাকলো বিভিন্ন দিক থেকে। তাগিদ আসলে কি হবে, আমি তো আর লিখতে পারছি না, কারণ যাই লিখি আমার আর ভালো লাগছে না। আমার দুজন মানুষের কথা মনে হচ্ছে, একজন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান যিনি আমার বড় ভাই, আর একজন ডক্টর আবু হেনা মুস্তাফা কামাল। মনে হচ্ছে যে কোনোভাবে যদি গানের কবিতাটি খারাপ হয়, ভালো না হয়, মানে ভালো বলতে যা বোঝায় ডক্টর আবু হেনা মুস্তাফা কামাল যাকে ভালো বলতে পারে এইরকম ভালো না হয়, তাহলে তো দুজন মানুষের সম্মান যাবে, মনিরুজ্জামান সাহেবের সম্মান যাবে, ডক্টর আবু হেনা মুস্তাফা কামালের সম্মান যাবে। তো এই একটি বাণী, এই একটি কথা আমাকে খুব প্রভাবিত করেছিল এবং আমি যে পরবর্তীকালে এত সচেতন হয়ে সমস্ত কিছু মান্য করে, একেবারে আঙ্গিক যেমন হতে হবে, তার কাঠামো যেমন হতে হবে, ছন্দ অন্তমিল যেমন হতে হবে, তার মধ্যে কাব্য যেমন ভাবে থাকতে হবে, এগুলো মেনটেন করে লেখা যে আমার শুরু, এটা সম্ভবত ওই একটি কারণে। মহসিন আছে উপস্থিত। মহসিন আমার বর্তমান সময়ে লেখা যেমন দেখেছে, তেমনি আগের গানও আপনাদের সবার সঙ্গে মহসিনও শুনেছে। সেই সময় থেকেই আমার গানের কবিতার মধ্যে যে বিষয়গুলো আমি রাখবার চেষ্টা করতাম, সেটা হচ্ছে যে এমনিতে ছন্দ অন্তমিল তো থাকতেই হবে, একটু যেন কাব্যমূল্য থাকে, একটু যেন রূপক প্রতীক, একটু যেন গল্প, এগুলো যেন একটু থাকে, সমাশক্তি, এগুলো যেন একটু থাকে। এদিক দিয়ে আমি তখন থেকেই সচেতন ছিলাম। এই হলো ব্যাপার। আর ওই যে বাল্যকালে যে গানগুলো লিখতাম, ওইসব গানগুলো কিন্তু আমার এখন নাই। ওই 4টি গানের খাতা আমি মায়ের চোলার মধ্যে দিয়ে পুড়িয়ে ফেলেছিলাম এবং তারপরে 1 বছর আর কোনো গানের কবিতা লিখিনি। এটা 62 সালের কথা। এটা কি কোনো কারণ ছিল, মানে পুড়িয়ে ফেলেছিলেন কোনো জেদ করে, না কোনো? এমন কিছু গান কানে আসলো তখন, তখন তো আমরা ঢাকা বেতার শুনতাম, কলকাতা বেতারও শুনতাম। এমন একটি গান আমার কানে আসলো, তার একটি পংক্তি, এই গানটির পরবর্তী পর্যায়ে কিন্তু অনেক গোজা মিল আছে, কিন্তু একটি পংক্তি, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। এই যে একটি পংক্তি, একজন মানুষ এসছে, আমি অনুভব করছি যে আমি খরায় তাপে দহনে ছিলাম, বৃষ্টি এসে গেছে। এই যে বিষয়টা, এটা শুনে মনে হলো আমি এই যে মিল দিয়ে তখন স্কুল জীবনের লেখা, কলেজে প্রথম জীবনের লেখা, যে যা লিখি কোনো লেখা, এই আমি সমস্ত আমার যত মানে ওই মোটা মোটা খাতায় লেখা 3-4 খাতা একদম পুরা কাঠের চুলায় দিয়ে পুড়িয়ে দিলাম, যে এটা যেন আর কখনো আমাকে পিছু না ডাকে। যাই হোক, তারপর প্রথম যে গানটি লিখি আমি 1 বছর পর, 1 বছর প্রচুর গণসঙ্গীত লিখেছি। 1 বছর পর আধুনিক গান যেটা লিখি সেটা হচ্ছে, যে সাগর দেখে তৃপ্ত দু চোখ, মুগ্ধ তোমার মন, বোঝনি তো তার ঢেউয়ের আড়ালে ঢাকা কত সুন্দর। তো এই গানটি অনেক পরবর্তীকালে এই গানের কবিতাটি সুর হয়েছে, খন্দকার নুরুল আলম সুর করেছেন এবং খুরশিদ আলম গেয়েছেন। এই হচ্ছে আমার লেখালেখির জগতে ঢোকা শুরুটা। গান ক্রমান্বয়ে গানের কবিতার ভিতরে এত জড়িয়ে গেলাম যে আসলে যে কবিতা লিখতাম সেটাই আমার ক্ষতির মধ্যে সেটাই হয়ে গেল যে সেটা আর
রইল না। মানুষ শুধু আমাকে গানের কবি হিসাবেই চেনে। আমার যে কয়েকটা কবিতার বই প্রকাশিত হয়েছে এবং আমি যে একসময় খুব প্রশংসিত কবি ছিলাম, মফস্বল থেকে কবিতা পাঠাতাম, ঢাকার আমার বয়সী কোনো কবির কবিতা সমকালে ছাপা হতো না, উত্তরণে ছাপা হতো না, কিন্তু আমার লেখা ছাপা হতো। তো সেই রফিকুজ্জামান হারিয়ে গেল। এটাতে কবি আজিজুল হক খুব দুঃখ পেয়েছিলেন এবং একবার মনে আছে আমি ওনার সঙ্গে দেখা করতে গেলে, যশোর গিয়েছিলাম, দেখা করতে গেলে উনি আমার সঙ্গে দেখা করেননি। উনি বলেছেন যে আমি ওই গীতিকার রফিকুজ্জামানকে চাই না, কবি রফিকুজ্জামান যদি কোনোদিন ফিরে আসে তাহলে আমি তার সঙ্গে দেখা করবো, আমি দেখা করবো না ওর সঙ্গে। এটা সে যতই রাগ করুক, আমি দেখা করবো না। তো ভাবিয়ে সেই কথা বলে যাওয়ার পর খুব মন খারাপ হয়ে গেল, চলে এলাম, করবো কি। অনেক পরে অবশ্য উনি আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন যে না, তুমি যে কাজ করছো এটাও করার দরকার ছিল। আমাদের দেশে গানের জগতে বড় অরাজকতা চলছে, এখানে তোমার মতো মানুষের এই হাল ধরা উচিত ছিল। তা হাল ধরা বলতে যা বোঝায় তা তো আর না। বিষয়টা হচ্ছে যে কোন রকমে একটা মানুষ, আমি লিখছি, আমার এই লেখা থেকে যদি 10 জন, একজন, আধা জন উপকৃত হয় ওই লেখা দেখে, আরে বাহ, এ তো অন্তমিল চমৎকার দেয়, এর তো ছন্দ ভারী চমৎকার, এর তো পড়তে গেলে এলোমেলো লাগে না, এরকম ভেবে যদি একজন অনুপ্রাণিত হয়, ওটাই ছিল আমার প্রধান ব্যাপার। তারপরে তো বই লিখলাম, বাংলা গান পাতা তৈরি করলাম, এটার একটা, সেখানে অনেকেই গান লিখে পাঠান। আমি এই সময়ে খুব বেশি যে ঢুকতে পারি তা না, কিন্তু এমনি সময়ে আমি কিন্তু সবসময়ই এগুলো দেখি এবং ভালো লেখা দেখলে, যেমন মহসিনের লেখা দেখলে, নেত্রকোনার একজন আছেন, কি ওনার নামটা ভুলে গেলাম, উনি বেশ চমৎকার। উনি কিন্তু আগে পদ্য লিখতেন, এই পদ্য থেকে আস্তে আস্তে আমি তাকে প্রেরণা দিয়ে দিয়ে গানের জগতে নিয়ে আসি এবং এখন তিনি যথেষ্ট ভালো গানের কবিতা লিখছেন, যথেষ্ট ভালো। আবিদ আনোয়ার তো আছেনই, আবিদ আনোয়ার সম্পর্কে বলবার আমার মনে হয় যে কাউকেই কিছু বলবার প্রয়োজন নেই। আবিদ আনোয়ার নামটাই যথেষ্ট। আবিদ আনোয়ার আছেন, মুন্সি বাদুদ আছে যে প্রকরণ শুদ্ধ করে গান লেখে। এখন আশরাফ হোসেন চমৎকার গানের কবিতা লিখছে, মহসিন লিখছে, আরো অনেকে আছে, নিপা সরকার আছে, সালমা আক্তার আছে, আরো অনেকে আছে, অনেকে মানে প্রকরণ শুদ্ধ করে লেখেন। অনেকের লেখা আমি দেখি, রুবাইয়াত নামে একজনের লেখা মাঝে মাঝে খুব চমকে দেয়। এরকম অনেকে আছে। আর মহসিন এ সম্পর্কে আরো ভালো বলতে পারবে যে আমাদের এই প্রচেষ্টাটা কতটুকু ফলপ্রসূ হয়েছে। মহসিন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যারকে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের সমকালীন গীতি কবিতা শিল্পমূল্যর দ্বিতীয় পর্ব এটিতে। প্রথম পর্বে ডক্টর তপন বাগচি আমাদের সাথে ছিলেন এবং দ্বিতীয় পর্বে মোহাম্মদ রফিকুজ্জামান স্যার আমাদের সাথে রয়েছেন। আপনারা এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে দয়া করে মন্তব্যের মাধ্যমে আমাদের সাথে করতে পারেন। আমাদের স্যার রয়েছেন, স্যার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন। মহসিন আহমেদ আমাদের সাথে রয়েছেন, শ্রীপুরের গীতিকবি এবং সংগঠক। মহসিন আহমেদের কাছে আমরা একটি বিষয় জানতে চাচ্ছিলাম, গীতি কবিতা আপনি লিখছেন, আপনার এই লেখার মূল বিষয়বস্তু কি? ঠিক কোন বিষয়কে সামনে নিয়ে আপনি বেশি লেখার চেষ্টা করছেন? ধন্যবাদ সুলাইমান মোহাম্মদ, চমৎকার আলোচনা শুনছিলাম। এমন গুণীজন থাকলে আসলে কথা বলা যায় না বই। আমার মনে আছে যে দাদার বাসায় বসে 7, 8, 10 ঘন্টা আমরা আড্ডা দিয়েছি। উনি বলেছেন আর আমি মুগ্ধ হয়ে শুনেছি। এমন সময় আমাদের অনেক গেছে। এখন হয়তো অত দূর যাওয়া হয় না, তবে কবি আবিদ আনোয়ার আমার কাছে থাকায় প্রায় সময় ওনার সাথে, একদিন আমার মনে আছে আবিদ আনোয়ারের সাথে প্রায় 1-8 ঘন্টা আড্ডা দিয়েছি। উনি আমাকে আসতেই দেয় না, বলে যে আরো কিছুক্ষণ থাকো।
গল্প করার তো মানুষ পাই না, আমার তো গল্প করার মানুষ প্রয়োজন। তো আসলে এই যে আসলেই গানের কবিতার বিষয়টা আসলে এই যে যারা আছে সিনিয়র জন, আমি খুব মানে চিন্তিত। এই করোনা কাল আসার পরে আমি সবচেয়ে বেশি ভেবেছি মোহাম্মদ রফিকুজ্জামান কি সুস্থ আছেন, আবিদ আনোয়ার কি সুস্থ আছেন, কারণ ওনারা সুস্থ জানবো কোথায়। খুব ভয়ে ভয়ে আমরা লিখি, অনেক কিছু জানার বাকি আসলে। এই যে যে উদ্যোগ আমরা নিয়েছিলাম 2016 সালের শুরুর দিকে, সম্ভবত জানুয়ারি মাসের 1 তারিখে, বাংলা গান রচনা কৌশল ও শুদ্ধতা এই পাতাটি আমরা শুরু করেছিলাম তিনজনে, মোহাম্মদ রফিকুজ্জামান, আমি এবং শিকদার, মানে আবু বকর শিকদার, এই তিনজন মিলে প্রথম লেখাটি আমি পোস্ট করেছিলাম। আবু বকর শিকদার মন্তব্য করেছিল, আর দাদা তো পরিচালনায় একেবারে শীর্ষে ছিলেন, সর্বাধিক দায়িত্বে। এই তিনজন থেকে শুরু করে আজকে আমি খেয়াল করেছি দীর্ঘ 4 বছরে অসংখ্য জন এখানে এসে ভালো গীতি কবিতা লেখার সুযোগ পেয়েছেন, ভালো কিছু জানার সুযোগ পেয়েছেন। আমার মনে হয় যে গীতি কবিতা লেখার জন্য এটা একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। এখানে যে চমৎকার ভাবে তিনি আমাদের শিখিয়েছেন, শিখাচ্ছেন, মানে এই ঋণ আমাদের কারোর পক্ষে শোধ করা সম্ভব নয়। কারণ আমরা অতীতে দেখেছি অনেকে ভালো নির্দেশনা পাওয়ার অভাবে, নির্দেশনার অভাবে অনেক কাব্যময় গীতি কবিতা অনেকে লিখেছেন, কিন্তু সঠিক ছন্দটি না জানার কারণে, শিল্প সম্পর্কে ধারণা না থাকার কারণে, অলংকার সম্পর্কে ধারণা না থাকার কারণে অনেকেই জুড়ে গেছেন। অনেক ভালো কাব্যমূল্য আছে এমন অনেক ব্যক্তিও। তো আমি মূলত লেখালেখি শুরুটা মোহাম্মদ রফিকুজ্জামানকে ধারণ করেছি অনেক গভীর ভাবে। খুব শৈশবে আমি একবার, এই শৈশব বলে ভুল হবে, 2007 সালের এপ্রিল কিংবা মে মাসে আমি আমার বাবার সাথে নৌকায় করে সম্ভবত রূপগঞ্জে যাচ্ছিলাম। আমার হাতে রেডিও ছিল। তো রেডিওতে বিনিময় নামক অনুষ্ঠানটি হয়তো দ্বিতীয় ধাপে তিনি শুরু করেছিলেন, আগেও একবার হয়েছে, সেটা আমার জন্মের আগে আমি শুনেছি। তখন শুনলাম। তারও আগে থেকে আমি লেখালেখির চেষ্টা করি, তার আগে ছড়া লিখতাম। 3, 4, 5, 6, 7 সাল থেকে মোটামুটি আমি গানের জগতে, গানের দিকে ঝুঁক হই। কারণ বিনিময়ে তিনি যে চমৎকার ভাবে আলোচনা করতেন, আলোচনার ভেতর দিয়ে একদিন হঠাৎ করে, মানে আমি আলোচনাটা শুনতেছিলাম মুগ্ধ হয়ে নৌকার পাশে বসে, হাতে আমার রেডিও, হঠাৎ করে হাত থেকে রেডিওটা আমার পানিতে পড়ে গেল। আমি খুব কান্না করেছিলাম। আব্বা বলছিল যে দুধ, একটা রেডিওই তো, তোমাকে আমি রেডিও কিনে দেবো। আবার রেডিও কিনলাম। আব্বা মোহাম্মদ রফিকুজ্জামান সম্পর্কে ধারণা দিলেন যে তিনি কত বড় মাপের ব্যক্তি, তিনি কে এবং তিনি কি কি গান লিখেছেন। অন্তত 20টা গানের কথা বললেন। আমি অবাক হলাম যে এই গানগুলো তো আমি তো প্রতিনিয়ত শুনি, কিন্তু এই গানগুলো মোহাম্মদ রফিকুজ্জামান লিখেছেন। আমার ভাবতে কেমন জানি লাগছে আর কি, যে কিভাবে সম্ভব একজন মানুষ এত চমৎকার চমৎকার গান কি করে লিখেন। তারপরে বিস্তারিত জানলাম। একদিন হঠাৎ করে, সম্ভবত আরো কয়েক মাস পরে, আমি শাহবাগ রেডিওতে গিয়ে উপস্থিত। হুম সন্ধ্যা 6টার দিকে। আমার একমাত্র উদ্দেশ্য ছিল মোহাম্মদ রফিকুজ্জামানের সাথে আমার দেখা করতে হবে। তা আমি মানে একজনকে গিয়ে জিজ্ঞেস করলাম, তিনি আছেন বলে, হ্যাঁ ভিতরে অনুষ্ঠান চলছে, বিনিময় অনুষ্ঠান চলছে, উনি বের হবেন, তারপরে ওনার সাথে কথা হবে। তা আমি ওই রেডিওর যে ওয়েটিং রুম থাকে, আমি এখানে বসলাম। ওখানে বসার পরে উনি বেরিয়ে আসলেন। সাথে ছিলেন আরেক মহিরীয় শ্রদ্ধেয় আশরাফুল আলম, হুম শব্দ সৈনিক। তো উনিও সাথে ছিলেন। তা আমি বেশ কয়েকটি লেখা দেখালাম। হ্যাঁ তুমি ভালো করছো, চালিয়ে যাচ্ছ, চালিয়ে যাও। খুব মানে উৎসাহ উদ্দীপনা পেলাম। মানে আমার কাছে মনে হলো যে আমি আকাশের চাঁদ হাতে পেয়েছি। এই পাওয়াটা আমার কাছে অনেক বেশি বড়, অনেক পাওয়া ছিল। সেই থেকে আমাদের যাত্রা, সেই থেকে মানে দীর্ঘ সময়, অনেক দিন, অনেক সময় ওনার পরিবারের সদস্যের মতো বাসায় অনেক সময় কাটিয়েছি, অনেক গল্প হয়েছে, অনেক কিছু শিখেছি। ওনার গোটা জীবনটা আমি একেবারে মুখস্থ করে ফেলেছি। আমার মনে হয় যে জীবনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সবটাই জানা হয়ে গেছে। আমার মনে হয় যে, মানে আমি গর্ব করে বলতে পারি যে মোহাম্মদ রফিকুজ্জামান সম্পর্কে আমি যতটুকু জেনেছি, হয়তো এমন খুব কম সংখ্যক ব্যক্তি আছে যে এতটা জানার চেষ্টা করেছে, যে তিনি কিভাবে এত দূর আসলেন। খুব ওনার পর খুব ভালো হয়েছে মহসিন। আত্মজীবনী লিখবার আমি খুব অলস, যদি লিখতে না পারি তোমরা লিখো, যদি মনে করো যে প্রয়োজন আছে তাহলে তোমরা লিখো। অবশ্যই অবশ্যই, আমি অনেকবার আপনাকে এই কথাটি বলেওছি যে আপনি এই কাজটা করেন। আমাদের হয়তো আর অনেক কিছু বাকি। এক জীবনে তো আসলে, এক জীবনের গল্প তো সব বলে শেষ করা যায় না। অনেক কথাই আছে যেগুলো আমার এখন হয়তো শোনা হয় নাই। তবে আমার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যে, মানে এই মোহাম্মদ রফিকুজ্জামানের এই অল্প বয়সের জীবনে আবিদ আনোয়ার তার পুরো সাহিত্যকর্মের একটা কপি আমাকে দিয়েছেন সমগ্র জীবনের। কারণ উনি আমাকে বিশ্বাস করেন যে আমি তার কর্মগুলোকে ধারণ করব, এটাকে মূল্যায়ন করব, আলোচনা করব। মোহাম্মদ রফিকুজ্জামান এবং আবিদ আনোয়ারের সকল কর্ম আমি ইতিমধ্যে পাঠ করে শেষ করেছি।
এবং প্রচুর জানার চেষ্টা করেছি। বিশেষ করে বাংলা গান বিবিধ প্রসঙ্গ আমি অসংখ্যবার পড়েছি। আমার মনে হয়েছে যে বাংলা গান রচনার জন্য বা বাংলার সাহিত্যের যে শক্তিশালী যে কিছু প্রবন্ধ, যে আলোচনা, এটা তিনি এখানে আধুনিক গান। আমার কাছে মনে হয় যে দুটি বই বাংলা সাহিত্যের জন্য অমূল্য সম্পদ। এই সম্পদগুলো আসলে আমাদের ধারণ করা উচিত, আরো প্রচার প্রসার দরকার, আরো মানুষের হাতে হাতে পৌঁছে যাওয়া দরকার। আর এই বাংলা গান রচনা কৌশল ও শুদ্ধতা যে বইটি, এই বইটি প্রথম প্রকাশ হয়েছিল 2008 সালে। আমি 2007 সালে আমি সহ আর অনেকজন আমরা মানে সম্ভবত দৈনিক নয়া দিগন্তে মানে আমরা একটা লেখা পড়েছিলাম, পড়ে আমরা খুব মানে আগ্রহ দেখাইলাম যে আমাদের এই বিষয়ে একটা বই দরকার। তখনকার যে সাহিত্য সম্পাদক, ওনার সাথে আমি একদিন দেখা করেছি, যে রফিকুজ্জামানের সাথে তো আমার সরাসরি যোগাযোগ নেই, তিনি এত বড় মাপের মানুষ, ওনার সাথে আমি কিভাবে বলি। আবার আমি একটা চিঠিও লিখেছিলাম যে দাদা আমাদের এই বিষয়ে একটা বই দরকার। তারপরে মনে হয় উনি মানে একটা আগ্রহে 2008 সালে ছোট্ট একটা বই করলেন, যদিও বইটিতে অনেক ত্রুটি ছিল, তখন দ্রুত করা হয়েছিল, উনি নিজেই বলেছেন। এই বইটির পরবর্তী ওটা বইটিতে অসুবিধা ছিল এই যে ফাইনাল যে প্রুফ দেখেছিলাম ওটা ওরা হারিয়ে ফেলেছিল, ফলে প্রুফ মানে না দেখা অবস্থাতেই ওটা ছেপে দ্রুত ছাপা হয়েছিল। হ্যাঁ, সেই বইটি পড়ে আমি মানে চমকিত হলাম, মানে মুগ্ধ হলাম যে আসলে এতদিন কি করলাম, আমি তো কিচ্ছুই জানলাম না, না জেনেই তো লিখছিলাম। তখন আমি আমার যে পিছনের যে লেখাগুলো ছিল এগুলো আর প্রকাশ করলাম না। আমি বইটিকে অনেকবার পড়লাম, অনেকবার, কতবার যে পড়েছি এটা আমার মানে আমি নিজেও জানি না। আমি সবসময় আমার টেবিলে রাখি বইটি। তারপরে বইয়ের বিশেষ করে অলংকার পর্বে গিয়ে আমি এমন কিছু তথ্য জানলাম যে এগুলো না হলে তো কথার পরে কথা সাজিয়ে অনেক কিছু লেখা যায়। অন্তমিল হলে আর ছন্দ হলেই তো ভালো কিছু হয় না, পাশাপাশি আমার অলংকার জানতে হবে। একজন নারীকে সাজাতে যেমন অলংকার লাগে, পোশাক লাগে, তারপরে পূর্ণাঙ্গ একজন রূপসী বা রূপবতী হয়ে উঠতে ঠিক একটি কিছু কথাকে পরিপূর্ণ রূপ দিতে, তাকে মানে শক্তি দিতে এবং শিল্প সমৃদ্ধ করে তুলতে গেলে অলংকারের প্রয়োজন। অলংকার সম্পর্কে তার আগে বিন্দুমাত্র ধারণা আমার ছিল না। উপমা, উৎপ্রেক্ষা, রূপক, সমাশক্তি, হ্যাঁ, এই সকল বিষয়গুলোকে আমি নিজে আত্মস্থ করার চেষ্টা করলাম এবং প্রত্যেকটা জায়গায় উদাহরণ সহ দেয়া আছে। এবং আরো আমার ভালো লাগলো যে একটা জায়গায় গিয়ে তিনি দেশের বিখ্যাত অনেক গানের যে ত্রুটিগুলো তুলে ধরেছেন। আমি বললাম যে এটা প্রচন্ড সাহসের ব্যাপার, একজন শুদ্ধতম মানুষই পারেন এমন আলোচনা করতে। অনেক জনপ্রিয় গানও আছে আমাদের, অনেক জনপ্রিয় গান আছেন যেগুলোতে মানে ছন্দ ঠিক নেই, শিল্প মূল্য নেই, অথচ সুরের কারণে উতরে গেছে, অনেক জনপ্রিয় হয়ে গেছে, এমন অনেক গানের ত্রুটি তিনি তুলে ধরেছেন। তখন আমার মনে হলো যে আসলে আমি যা করব, যা কিছু লিখবো, তা যেন শুদ্ধ হয়। এক জীবনে প্রকাশ হোক বা না হোক সেটা আমার মুখ্য বিষয় নয়, আমার বিষয় হলো শুদ্ধ হতে হবে এবং শুদ্ধতম লেখাটা আমি লিখতে চাই। এটা আমি একেবারে মনে প্রাণে, গত আড্ডায় তপন বাগচি বলেছিলেন যে মহর্ষির শুদ্ধতা একেবারে কঠোর, বিন্দু মাত্র ত্রুটি নিয়ে সে লিখতে চায় না। তা আমি এটাকে ধারণ করি, আসলে লালন করি। এবং আমি বরাবরই বলেছি যে আমি মোহাম্মদ রফিকুজ্জামানের যোগ্যতম উত্তরসূরি হতে চাই। পারবো কিনা জানি না, তবে আমি নিরন্তর চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত, আমি কোনো সময় লাঞ্ছিত হব না, মানে এতটুকু আমার চিন্তা। আর আমি লেখালেখিতে যে বিষয়টি সবচেয়ে বেশি, মহসিন শুধু উত্তরসূরি না, আমি চাই মহসিন এক সময়ে আদর্শ হয়ে দাঁড়াক অন্যদের জন্য, এটা আমি চাই। এই যে এই আশীর্বাদ গুলো আসলে আমাকে মানে অনেকটা সাহস জুগিয়েছে। আর আমি বিশেষ করে আধুনিক গান রচনায় বেশি উৎসাহী, বিশেষ করে আমাদের দেশপ্রেম, আমাদের প্রকৃতি, আমাদের প্রকৃতির সাথে যে আমাদের মা মাটির যে নিবিড় বন্ধন, আমাদের যে ভাষা আন্দোলন, এগুলোকে হৃদয়ে ধারণ করে আমি আধুনিক গীতি কবিতা রচনা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সুলাইমান মোহাম্মদ, এবার আমি আর কি বলছি না, দাদার কাছে যাব। জি মহসিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ রফিকুজ্জামান স্যার সম্পর্কে আপনি একটি কথা যেটি বলেছেন আমার আসলে হৃদয়ে দাগ কেটেছে, যে ওনাকে সামনে রেখে কথা বলা সত্যি একটি রুদ্ধদ্বার বিষয়, যেটি আমিও কিন্তু হাসফাস করছি, বলতে সাহস পাচ্ছি না। তো স্যার, আপনি আরেকটি বিষয়, আপনি আপনার ভাই সম্পর্কে বলেছেন, ডক্টর মনিরুজ্জামান সম্পর্কে শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে। আমার বাবা, প্রয়াত বাবা মোহাম্মদ আলী, আমার বাবা, উনি গান করতেন, এমনিতেই বাড়িতে গান করতেন আমাদের সাথে আর কি। যখন গান করতেন, তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, অসংখ্যবার এই গান আমি বাবার মুখে শুনেছি। বাবা বলেছেন এই গানটি ডক্টর মনিরুজ্জামান লিখেছেন, সেটি আমার জন্মের বহু আগে, হয়তো 1968 সালে। হ্যাঁ, 1968 সালে। হ্যাঁ,
তো এই ডক্টর মনিরুজ্জামান স্যার আপনার বড় ভাই, তো তার কোনো প্রভাব আপনার লেখায় পড়েছে কিনা, বা ডক্টর মনিরুজ্জামান স্যার সম্পর্কে জানতে চাচ্ছি আপনার কাছে স্যার। না, আমি প্রভাবের ব্যাপারটি কিন্তু এড়িয়ে যাবার চেষ্টা করেছি প্রাণপণ। যে ওনার খুব প্রিয় কিছু শব্দ আছে, ওনার গানগুলো যদি কেউ পাঠ করে তাহলেই বুঝতে পারবে ওনার খুব প্রিয় কিছু শব্দ আছে। আমি চেষ্টা করেছি এইসব শব্দ থেকে একটু সরে আসতে, দূরে থাকতে। আমি আমার মতো করে নির্মাণ করতে চেয়েছি নিজেকে, একেবারেই আমার মতো করে। এবং কতটা পেরেছি জানি না, কিন্তু আমি পেয়েছি যে আমার যেমন অনুপ্রেরণা ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, আমার অনুপ্রেরণা ডক্টর আবেহনা মুস্তফা কামাল, কিন্তু আমি এনাদের কারো ছায়া হতে চাইনি। আমি চেয়েছি যে আমি আমার মতো করে, আমি একজন মানে আর কি রবীন্দ্রনাথ হতে পারলাম না, শ্রেষ্ঠ মোহাম্মদ রফিকুজ্জামান হবে। মোহাম্মদ রফিকুজ্জামানের শ্রেষ্ঠ। আমি অমুকের চেয়ে ভালো, তমুকের চেয়ে ভালো কিছু নয়। আমি আমার মতো, মানে আমার যা কিছু দেবার, আমার অন্তরের শ্রেষ্ঠ সম্পদটুকু যেন আমি দিতে পারি, সেই শ্রেষ্ঠতার কথা বলছি। আমার প্রেমের কবিতা নিয়ে তো শুরু জীবনের সবারই হয়। পল্লীগীতিও লিখেছি আমি এক সময় কলেজ জীবনে। আমার এক বন্ধু ছিল পল্লীগীতি গাইতো, তো খুব ধরতো আমাকে লিখে দেবার জন্যে, তখন লিখেছি। তো এরকম আরো অনেক কিছু আছে যেগুলো এখন সামাজিক যে বিষয়গুলো আছে এগুলো বুকে দাগ কাটে। এগুলো বুকে দাগ কাটে বলেই লিখতে হয় যে কে বলেছেন এই আলো জ্বলছে নিয়ন কংক্রিট বনে, চোখ ঝলসানো ভবনে ভবনে, রমনার পাশে তবুও একটি মেয়ে আঁধারে ডুবছে, আঁধারে ডুবছে, কোথাও আলো না পেয়ে। যে আলোর কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মানুষের মধ্যে এই আলোর বিকাশ ঘটুক, মানুষ এই আলোতে আলোকিত হোক। সেই আলোর কথা আমি বলতে চেয়েছি, যে আলো কাউকে তার ওই আঁধারে ডুবতে হবে না কাউকে, যে আলো উদ্ভাসিত হয়ে ওঠে, এই আর কি। তো এই ইদানিং লেখার মধ্যে একই ধরনের। আর আমার 99 সাল থেকে আমি এক ধরনের গানের ধাক্কা আমার উপর আসে। সেটা এক রাতে জ্বরের ঘোরে 10টা 11টা গান, মানে 10টা পূর্ণ আর অপূর্ণ ছিল কয়েকটা, আমি গানের কবিতা লিখে ফেলেছিলাম জ্বরের ঘোরে চিৎকার করে গেয়ে গিয়ে এক রাতে। কিন্তু আমি জানতাম সে লেখা উদ্ধার করতে কষ্ট হয়েছিল। আমি সুস্থ হয়ে ওঠার পর সেই জয় জয় দিন পত্রিকা ছিল ওই ইয়ে মাপে, কি বলে, ম্যাগাজিনের মাপে। ওই পত্রিকার ছাপানো পাতার উপরে লেখা, পাতার পরে পাতা, পাতার পরে পাতা, লেখার উপরে লেখা উঠে গেছে। তো এটা পাঠোদ্ধার করতে অনেক সময় লেগেছে। আমি দেখলাম যে এই আমি অন্য এক আমি, এই আমি সেই বোধহয় বাল্যকালে যে সমস্ত স্মৃতি, যে সমস্ত শ্রবণ আমার কানের ভিতর দিয়ে মরমে ঢুকে বসেছিল, তারা বোধহয় জেগে উঠেছে। তো এই একটা ধারা, যেটা অনেকটা বাউল অঙ্গের ধারা, সুফি অঙ্গের ধারা, সেটা হলো প্রায় 300 গান, 300-400 গান, না 500 মতো গান, সেটা ওটারও গানের কবিতা লেখা হয়েছে। আচ্ছা স্যার, আপনার আরো একটি কালজয়ী গান, সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে, এই গানের যে অসামান্য কালজয়ী যে পংক্তিমালা আপনার সৃষ্টি, এটির প্রেক্ষাপট এবং এটির পিছনের কাহিনী একটু জানতে চাচ্ছিলাম। এটা আসলে আমাদের যে বাড়ি, পুরনো যে বাড়ি ছিল, এখন তো ভেঙে বড় বাড়ি করা হয়েছে, কিন্তু পুরানো যে বাড়ি ছিল
আমাদের জমির উপর দিয়ে ট্রেন লাইন গিয়েছে, আমাদের পুকুরের মাঝখান দিয়ে। তো সেই বাড়িতে গেলে মা আমাকে দেখাতেন যে দেখে যে এই দিক দিয়ে পুকুর পাড়ের ওই ছোট পায়ে হাঁটা রাস্তা দিয়ে আসাদ, আমার ছোট ভাই, মুক্তিযুদ্ধের শহীদ, তো আসাদ শেষ বিদায় নিয়ে গিয়েছিল। প্রায় আমাকে এটা বলতেন। এইটাই আমার বুকের মধ্যে ক্রমান্বয়ে এমন একটা বিষয় আসে। তারপরে ওইটা থেকেই লেখা, সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী, সে আমার মা রয়েছে হাত বাড়ি। আমার মা বিগত হয়েছেন, কিন্তু আসলে মা ওই আসাদের চলে যাওয়ার বিষয়টি তা বোধহয় তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ওভাবে অনুভব করতেন। আচ্ছা, এইটা থেকেই এই গানের বহু গান এভাবে হয়। এখানে মাটির দাওয়ায় পিদিম জেলে মা খোঁজে তার হারা ছেলে, হাওয়ার কাছে শোধাই ছেলের কথা, ও নদী বল গিয়ে সেই মায়ের কাছে, তার ছেলে তো ঘরেই আছে, আমরা যে তার নাম রেখেছি অমর স্বাধীনতা। হ্যাঁ, তো এটাও ওই আমার মাকে এবং ভাইকে নিয়েই লেখা। এরকম হয় আর কি। এই যে প্রায় 2000 গানের সৃষ্টিকর্তা আপনি, জন্মদাতা, তো এই যে গান লিখছেন বা এখনো লিখছেন, এই অল্প সময়ে সবচেয়ে অপ্রস্তুত অবস্থায় কি কোনো গান আপনি কখনো লিখেছেন যা পরবর্তীতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে? আমি জানতে চাচ্ছিলাম, অপ্রস্তুত অবস্থায় হঠাৎ করে, বা আপনি এই মুহূর্তে কোনো প্রস্তুতি নেই, বা আপনার কোনো গানের অর্ডার রয়েছে, বা আপনি স্বপ্রণোদিত হয়ে এমন কোনো গানকে আপনি লিখেছেন এই মুহূর্তে আপনি প্রস্তুত না, বা আপনাকে লিখতে হবে বা অর্ডার রয়েছে? এরকম আমি আসলে অর্ডারি গান খুব কমই করেছি। সিনেমার গানও আমার মন মতো না হওয়া পর্যন্ত আমি করতে চাইতাম না। ওরা বলতো দেন না, একটা লিখে দেন না, কিন্তু আমি কখনো করতে চাইনি। কিন্তু এটা করতে হয়েছে, ক্ষেত্র বিশেষে করতে হয়েছে। যেমন এটা ছুটির ঘন্টা ছবির স্ক্রিপ্ট করছিলাম। এটা কাপ্তাই একটা রেস্ট হাউস আছে, যেটা এখন অবশ্য মানে সামরিক বাহিনীর কোয়ার্টার হয়ে গেছে। স্কুল ছিল। আমি যে রুমটাতে ছিলাম ওই রুমে মারা গিয়েছিলেন ফতেহ লোহানী সাহেব, আমি সেই রুমটাতে ছিলাম। তো ওই সত্য সাহা ছিলেন এবং মতিন রহমান ছিলেন, আমরা তিনজন। আর আমাদের পরিবার তো ওদের মতো ঘুরে বেড়াতো, ওদের তো এর সঙ্গে সম্পর্ক নেই। তো লিখতে লিখতে জায়গা চলে এসছে, যখন আমি শোনাচ্ছি জায়গাটা, সত্যি বলছি গানটা লিখে ফেলেন। হ্যাঁ, বলে আমি স্ক্রিপ্টটা করেই আগে, না গানটা আগে লিখে ফেলেন। তো এই হুট করেই তখন গানটা লিখেছিলাম, আমাদের দেশটা স্বপ্ন করি, সাথী নদীর ফুল করি লাল করি নীল করি, সবার সাথে ভাব করি আমাদের দেশটা। আসলে করি এবং করি মিল, কিন্তু পুরীর সঙ্গে কোনো মিল নেই, স্বপ্ন পুরীর সঙ্গে কোনো মিল নেই। তো সাথী নদীর ফুল করি লাল করি নীল করি, সবার সাথে ভাব করি আমাদের দেশটা স্বপ্ন করি। এই গানটি খুব কম সময়ের মধ্যে লেখা। আরেকটি গানের কথা বলি, এটি অপ্রস্তুত না। অনু ভট্টাচার্যের বাসায় রাত্রে আড্ডা দিয়ে ফিরছি বাসা থেকে, ওর বাসা ছিল তখন এই যে রামকৃষ্ণ মিশন রোডে। তোর বাসা থেকে ফিরছি রিক্সায়, তো আমি যখন নটরডেম কলেজের কাছাকাছি চলে এসেছি, এরকম সময় রাস্তার পাশে ওয়েল্ডিং হচ্ছে। ওয়েল্ডিং এর হঠাৎ ঝলকানি আমার চোখে লেগে সব মনে হলো যেন অন্ধকার হয়ে গেছে। রিক্সাওয়ালা চলছে, আমার ওই অন্ধকারের মধ্যেই আমার মাথার মধ্যে গানের কবিতা চলে। আমি রিক্সাওয়ালাকে বললাম ঘোরো। ওকে নিয়ে ঘুরে গিয়ে এক বসায় একটি গানের কবিতা লিখে এসেছিলাম।
সেটা হচ্ছে এমন চোখ ধাঁধানো আলো সখী কোন রূপে চমকালো, এখন চোখের সামনে সবই দেখি কালো। হ্যাঁ, তো এই গানটা, পুরো গানটা ওই এক বসায় লিখে দিয়ে চলে এসেছে। এরকম হয়েছে বেশ কিছু সময়, কখনো কখনো দেখা গেছে যে 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে একটি গানের কবিতা লেখা হয়ে গেছে। যেমন হঠাৎ করেই অনেকেই ওই যে কথাবার্তা বলতে বলতে একটা স্টুডিওতে, স্টুডিওটা ছিল বেইলি রোডে, তো ওখানে একটা স্টুডিওতে কথা বলতে, স্টুডিওতে নানা বিষয়ে এই গানের কবিতা প্রসঙ্গে কথা বলতে বলতে একজন হঠাৎ বললো যে এই যে ছেলেপেলেরা লিখছে এরকম গান খুব জনপ্রিয় হচ্ছে, আপনি এরকম গান লিখতে পারবেন? বললাম আমি এরকম গান ইচ্ছা করলে দিনে 10টা-15টা লিখতে পারবো। তো লিখেন তো দাও কাগজ, দাও কলম, দাও। কাগজ কলম দিয়ে দিতে আমার মাথায় এসে গেল, তো আমি লিখলাম রিটার্ন টিকিট হাতে নিয়ে আইসা নিয়ে আয়, টাইম হলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই। এবং এটা একেবারে ওই তৎক্ষণাৎ খুব জনপ্রিয় হয়েছিল। হ্যাঁ, এবং এর সঙ্গে আরো একটি গান তখন আমি গানের কবিতা লিখেছিলাম, সেটি হচ্ছে যে তুমি থাকো ঢাকা বন্ধু, আমি থাকি জিঞ্জিরা, কেমনে তোমার প্রেমের পঙ্খী পুষা রাখি পিঞ্জিরায়। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু অনেকেই বোঝেন না বিষয়টা। তুমি থাকো ঢাকা বন্ধু, আমি থাকি জিঞ্জিরায়, তোমাকে দেখা যায় স্রষ্টা। আমি থাকি জিঞ্জিরায়, আমি নানা রকম নিয়ম কানুন সমাজ বিভিন্ন শৃঙ্খলে আবদ্ধ, কেমনে তোমার প্রেমের পঙ্খী পুষা রাখি পিঞ্জিরায়। এই গানের কবিতাটাও ওই একই সঙ্গে লেখা। যাই হোক, শুভেন নন্দীদার একটি কণ্ঠে একটি গাওয়া আপনার গান, বন্ধু হতে গিয়ে তোমার শত্রু বলে, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। এটা খুব অদ্ভুত একটা বিষয়। হঠাৎ একদিন দুপুরের সত্যদা আমার বাসায় আসলেন, সঙ্গে সুবীর। তো দুপুরে বাসায় এসে আমাকে কিছু না বলে আমার স্ত্রীকে বললেন, ভাবি দুপুরে খাবো, বলে আমাকে বললেন যে বসেন, দুটো গান লেখেন, এখনই লেখেন। দুটো গান লিখবো, এখনই লিখবো মানে? বলে হ্যাঁ, দুটো গান লেখেন এবং এক্ষুনি লিখতে হবে। একটা হচ্ছে যে স্বাধীনতার পরে সাবিনা প্রথম রেডিওতে গাইতে আসছে, ওর জন্য একটি গান, এবং আরেকটি গান এই যে নতুন ছেলেটি গাইবে। তাই বলে যে নতুন ছেলেটি আপনার কাছে নতুন, আমার কাছে নয়, কারণ আমি সিলেট বেতারে চাকরি করেছি, তখন ও আমার শিল্পী ছিল, অতএব ওকে আমি ভালোভাবে চিনি। তো যাই হোক, তো বললো দুটো গান লিখে শুরু করেন। কাগজ দিয়ে কলম হাতে দিয়ে মনে হয় যেন যে আমার হাত ধরে লিখিয়ে নেবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই বসতে হুট করে সুবীরের জন্য যে গানটি সেটি এসে গেল, আর সেটি হলো বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, তবু হয়েছে যে তাতেই আমি ধন্য হলাম। এই গানটি আসবার পর গানটির অর্ধেক লেখা হতেই উনি কাগজটা কেড়ে নেন, কেড়ে নিয়ে বলেন এটা অর্ধেক হয়ে গেছে, বাকি অর্ধেক আপনি আমাকে লিখে দেবেন, ওটা নিয়ে বসেন। এর মধ্যে খাবার ডাক এলো, খেতে বসে আমার একটা জিনিস মনে হতে লাগলো, সেটা হচ্ছে এই গান তো আপনার কাছে নাই কপি, বিষয়কে নিয়ে গান, বিভিন্ন বিষয় যা দেখি সেটাকে নিয়ে লিখি, কিন্তু যা দেখতে পাই না, অনুভব করি, সেটাকে বিশেষ্য বানালে কি, সেটাকেই যদি আমি, তো এই যে খেতে বসেই কিন্তু মাথার মধ্যে এটা এসে গেল। খেয়ে উঠে এসে লিখলাম, দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক। দুঃখ তো কোনো বস্তু নয়, কিন্তু এই বিষয়টিকে বস্তু হিসাবে ব্যবহার করা, যে দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক, নিন্দা আমার প্রেম উপহার। হ্যাঁ, তো এই এটাও ওই অর্ধেক হয়ে যাবার পর উনি টান দিয়ে নিয়ে চলে গেলেন। আমাকে বইটুকু লিখে নিতে বললেন, আমি লিখে নিলাম, উনি চলে গেলেন, যে অমুক দিন রেকর্ডিং পৌঁছে দেন। এইভাবে এই গান সৃষ্টি আর কি। এবং এর পরের অংশও খুব করুণ,
কারণ আমি যথারীতি ভুলে গেছি। আর তখন তো এই মোবাইল ফোনও ছিল না, আর বাড়ি বাড়ি ফোনও খুব কম ছিল। তো রেডিওতে ফোন করে উনি খুঁজছেন, এখন রেডিওর পিয়ন খুঁজে বেড়াচ্ছে আমাকে। তো খুঁজতে খুঁজতে আমি শাহবাগে একটা দোকানে, বাবুল রেডিও ইলেকট্রনিক্স ছিল, ওখানে গান শিখলাম। প্রচুর পুরানো গানের সঞ্চয় ছিল না। তো ওখানে আমাকে যে পেয়েছে, ও জানতো যে আমি ওখানে যাই। আপনার স্টুডিওতে বসে আছে উনি, সাবিনা ম্যাডাম এসছেন, শুভেন্দু নদী এসছেন, আপনি গান তো অর্ধেক দেননি। ঠিক আছে, তুমি যাও। এই বসে ওই রিক্সায় আসতে 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 এই রেকর্ডিংটা হচ্ছিল, কিন্তু রেডিওতে নয়, এটা হচ্ছিল ইপসা স্টুডিওতে রেকর্ডিংটা হচ্ছিল। এটা ছিল কাকরাইলে। তো আমি এই কাকরাইলে যেতে যেতে রিক্সায় বসে বসে দুটো অন্তরা, ওটার শেষ অন্তরা এটার শেষ অন্তরা লিখলাম। কেমন করে জানি এসেও গেল। এই এসে যাওয়াটা কিন্তু বড় ব্যাপার। এসে না গেলে জোর করে করতে গেলে এটাই হচ্ছে বড় ব্যাপার। মানে আসলে স্বতঃস্ফূর্ততা কি, যে আমার ভেতর থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ, রবীন্দ্রনাথ বলেছেন, অন্তর হতে আহরি বচন, গীতি রসধারা করি সিঞ্চন। তো বচনটা আসবে অন্তর থেকে, আর গীতি রসধারা তার মধ্যে সিঞ্চিত। তাহলে বচনটা প্রথম আসবে কোথা থেকে? আসবে অন্তর থেকে। সেটাই হচ্ছে গানের কবিতা আমার দৃষ্টিতে। মহসিন, আমি কি ঠিক বলেছি? অবশ্যই অবশ্যই। মানে স্বতঃস্ফূর্ত ভাবে না আসলে আসলে সেটা ওই পরিপক্ক হয়ে ওঠে না একটা লেখা আর কি। যে জন্য আমার এমন গানের কবিতাও আছে, বিশেষ করে অনুপ ভট্টাচার্যের সঙ্গে এগুলো আমার ঘটেছে, যে হয়তো একটা মুখ একটা অন্তরা দিয়েছে, 10 বছর পরে দ্বিতীয় অন্তরা দিয়েছে। শুনেছি আগে এই কথা। 10 বছর। হ্যাঁ, ওই আড্ডায় বসতাম, ও গাইতো, শুরু করে ফেলেছে, অর্ধেক গাইতো, এই গাইতে হঠাৎ একদিন চলে আসছো। তো এরকমও হয়েছে, 1 বছর 2 বছর 5 মাস 6 মাস 3 মাস 4 মাস পরে দিয়েছি। এ তো অনেক গানের কবিতাই আছে যা ওকে দিয়েছি। ঠিক দাবা খেলার মতো, ঠিক দাবা খেলার মতো। এক চাল থেকে আরেক চাল না এলে। তো অনুপ ভট্টাচার্য আমার বেশ কিছু গানে মানে আমার মনে হয় যে সবচেয়ে বেশি গান 3 জনের সঙ্গে লিখেছি, খন্দকার নুরুল আলম, অনুপ ভট্টাচার্য এবং আলাউদ্দিন আলী। এছাড়া আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে অনেকগুলো কাজ করেছি, সত্যতার সঙ্গে করেছি সবার সাথে। আলম খান সাহেবের সঙ্গেও দু একটি গান করেছি। সমস্ত যারা সুর সৃষ্টি করতেন তাদের সবার সাথেই কাজ করবার সৌভাগ্য হয়েছে। এটা অনেক বড় ব্যাপার। এই যে সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর চলে গিয়েছেন, আজকের অনুষ্ঠান থেকে তাকে এন্ড্রু কিশোর আমাদের সদ্য প্রয়াত, তাকে আজকের অনুষ্ঠান থেকে শ্রদ্ধা জানাচ্ছি। তার স্মরণে আপনার কাছে কিছু শুনতে চাই। আপনার লেখা গান তো উনি গেয়েছেন। এন্ড্রু কিশোর আমার লেখা গানের কবিতা অনেক পরে তার কাছে গেছে। রাজশাহীতে আমি যখন প্রোগ্রাম প্রডিউসার হিসেবে যোগদান করি, তখন এন্ড্রু কিশোর ছিল। আমি ওই মানে বাচ্চাদের যে অনুষ্ঠান কলকাকুলি, এটা দেখতাম। তো কলকাকুলির শিল্পী ছিল এন্ড্রু কিশোর, মানে বাচ্চাদের আসলে শিল্পী ছিল এন্ড্রু কিশোর। আমারই সেকশন ছিল ওটা। তারপর ক্রমান্বয়ে ওর স্বরভঙ্গ হলো। স্বরভঙ্গ হওয়ার পরে 1 বছর পরে, 1 বছর না 7-8 মাস পরে এসে বড়দের আসরে আবার অডিশন দিল এবং পাশ করলো। এই এন্ড্রু কিশোরকে ঢাকায় পেলাম 70-এর পরে। আমি রাজশাহী থেকে সিলেট চলে যাই, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যে মুক্তিযুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধ কারণে আরো বেশি বিচ্ছিন্ন হয়ে যায় অনেকের সঙ্গে। যদিও আমি ঢাকায় এসেছি কয়েকবার, কিন্তু কি বলে যে যোগাযোগ করাটা তখন খুব দুরূহ ছিল। আমি বড় ভাইয়ের খোঁজে ঢাকায় এসেছি,
কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। হ্যাঁ, তো এরকম হয়। তো যে কথা বলছিলাম যে এন্ড্রু কিশোর পরবর্তীকালে প্রথম যে গানটি, ও তো বিটিভিতে গান করতো না, তো বিটিভিতে প্রথম যে গানটি ও করলো সেটি করলো একটি অনুষ্ঠানের মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি। পদ্ম পাতার পানি না। পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়, জীবনটাকে বুঝতে হলে জীবন ভালোবাসতে হয়। এটি তার নন ফিল্মি গানের প্রথম গান। ফিল্মে তো অনেক, মানে অনেক, কত গান যে আমি বলে বোঝাতে পারবো না। ওই যে সৎ ভাই ছবির গান, যেটা হরি কণ্ঠে গাওয়া, কি বলে, আমার ভাগ্য বড় আজব জাদুকর, হ্যাঁ, এটা ওর কণ্ঠে গাওয়া, খুব সুন্দর গেয়ে, চমৎকার গেয়েছে। তো এরকম অনেক গান, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, এটা কনক চাঁপা, এন্ড্রু কিশোর গিয়েছে। তো এরকম ওই যে আমাকে অনেকটা বাধ্যই করা হলো যে কি জাদু করেছো, তো ওই শব্দটা ব্যবহার করতে হবে, কারণ ছবির সঙ্গে সংযোগ ছিল। তো এখন একটা গান আছে, কি জাদু করিলা, কি জাদু করেছে বলো না, ওটা পরে, ওটা তো আমি লিখলাম, ওটা আর পরে ছিল যে কি জাদু করিলা, কি যে পিড়িতে মজাইলা, এই জাতীয় একটা গান ছিল বলেই আমি লিখতে চাইনি, কিন্তু ওরা বললো যে না, আমার শব্দটাই কি জাদু শব্দটা লাগবে। তো আমি তখন লিখলাম, কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা তো হ্যাঁ হলো না। এই গানটা বহুকাল ধরে টপ চার্টে, কয়েক বছর প্রচুর জনপ্রিয়, এক নম্বর চলছে, প্রচুর জনপ্রিয়। হ্যাঁ, বিশেষ করে এখনো এই জন্মের ছেলে মেয়েদের কাছে খুব জনপ্রিয় এখনো এই গানটি। হ্যাঁ, বিশেষ করে এখনো এই গানটি এই জন্মের ছেলে মেয়েদের কাছে খুব জনপ্রিয়, খুবই। আমি তো অনেককে আমি শুনে অবাক হয়ে যাই যে অনেকে, আমি একটা ঘটনা বলি যে ঘটনাটি আমার জীবনে খুব স্মরণীয় হয়ে থাকবে, এবং আমি যদি কখনো লিখতে পারি আমার জীবনী, তাহলে আমি এই ঘটনাটি অবশ্যই লিখব। নিউ মার্কেট বন্ধ সেদিন, নিউ মার্কেট মঙ্গলবারে বন্ধ থাকতো, না তখন শুক্রবারে বন্ধ থাকতো, দুঃখিত, কোন একটা দিন বন্ধ থাকতো, খোলা থাকতো শুধু বইয়ের কর্নার। তো আমি নিউ মার্কেটে গেছি, পুরা বন্ধ, শুধুমাত্র বইয়ের কর্নারটুকু খোলা। আমি গেছি রং তুলিতে, তো রং টং কিনে, তুলি কিনে ওদের সঙ্গে কথা বলছি, হঠাৎ দেখি একেবারে হাফ প্যান্ট পরা, খালি গায়ে, সাইকেলের রিং চালাচ্ছে, হ্যাঁ, চালাতে চালাতে গান করছে, দুঃখ আমার বাসর রাতের পালন। আমি মাথায় হাতে, সর্বনাশ, এই গান এই বাচ্চার কাছে তো পৌঁছানোর কথা না, ও দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক, ওকে কি করে স্পর্শ করবে জানি না, কিন্তু আমি খুব অবাক হয়ে ওই রিং চালাচ্ছে, একজন পেছনে চড়ছে আর গান করছে, দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক। সুর সঠিক হচ্ছে না, কিন্তু গানটি যে তাকে স্পর্শ করছে এটা বোঝা যাচ্ছে। এটা আমি খুব অবাক হয়েছি, যে কারণ গানের কথা যথেষ্ট কঠিন, ওই সময়ের তুলনায় তো অনেক কঠিন। তো তো যাই হোক, এছাড়া যেমন আমি আমার সারা জীবনই চেষ্টা করেছি যে কোনো ভাবেই হোক, এই যে গানের বিষয়ের, রচনার কৌশলের বিষয়টি মানুষকে জানানো। তো তখন ইউনিভার্সিটির মধ্যে মধু ক্যান্টিনের সামনে একটা একতলা বিল্ডিং আছে, এখন একতলা আছে কিনা জানি না, তখন ছিল একতলা বিল্ডিং ছিল, পাশে লনটা ছিল বাঁধানো। ওই বিল্ডিং এর সাহিত্য একাডেমির ক্লাস হতো, আমি এই গানের কবিতা লেখার বিষয় নিয়ে ওখানে ক্লাস নিতাম। তো হঠাৎ ক্লাস নিতে নিতে আমার চোখ পড়েছে, ওই যে রাজীব হুমায়ুন ছিল পরিচালক, কংক্রিট করা
ওর মাছ দিয়ে একটা ঘাস মাথা তুলে দাঁড়িয়ে আছে। তা আমি সবাইকে বলবো, ওই যে দেখো একটা ঘাস ওখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে, এটা নিয়েও তো গানের কবিতা হতে পারে। তো ওরা সব অবাক, স্যার ঘাস নিয়ে কি গানের কবিতা হবে? তো আমি তাৎক্ষণিক ভাবে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি দুটো পংক্তি লিখে দিচ্ছি, বাকি তোমরা লিখবে। তো আমি লিখলাম, আমি যেন পথের পাশের কোনো ঘাস, আকাশে তাকিয়ে আছি অথচ জানি কোনোদিন নামে না আকাশ। তারপর ওদেরকে বললাম যে তোমরা এবার অন্তরা লিখবে। তো পুরো কোর্স শেষ হয়ে গেল, কেউ লিখতে পারলো না। পরবর্তীকালে গানটা আমি নিজেই সমাপ্ত করেছি এবং এটা সুর করেছেন, গেয়েছেন অনুপ ভট্টাচার্য। হ্যাঁ, এই মহসিন আহমেদ, আসলে প্রকৃতপক্ষে স্যারের কাছ থেকে কথা শুনতে কিন্তু সারা রাত চলে যাবে, আমরা শুনতেই থাকবো, আমরা শুনবো। এই মুহূর্তে আমি মহসিন আহমেদ আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড দ্য ডেইলি স্টার যে লিরিক অ্যাওয়ার্ড, লাইফ লিরিক অ্যাওয়ার্ডই আপনি কয়েকবার পেয়েছেন, তো সর্বশেষ আপনি কোন গানটির উপর এই লিরিক অ্যাওয়ার্ডটি পেয়েছেন, এই সম্পর্কে একটু বলেন প্লিজ। আসলে এটা তো ওই দাদা আছেন সামনে, উনি মূলত বিচারক, উনি সবকিছু করেন। তো ডেইলি স্টার করতাম, এখন ছেড়ে দিয়েছি। মানে মানে যে যে অবস্থানে সেটা হচ্ছে তাদের আয়োজন মহতি এবং কাজ সবই ঠিক আছে। তবে আমি তাদের যে বিষয়টা নিয়ে সন্তুষ্ট না, সেটা হচ্ছে তাদের এই সুরারোপের যে বিষয়টা। মানে মূলত আমি অনেকবার লিখেও সেটা নিয়ে ফেসবুকে, যে যারা এখানে পুরস্কৃত হচ্ছেন এবং যারা বিচার কার্য সম্পূর্ণ করছেন, তারা তো দেশের শীর্ষস্থানীয় ব্যক্তি এবং সম্মানী ব্যক্তি, দেশের শীর্ষ কবি, গীতি কবিরা এই কাজটি করছেন। কিন্তু এত চমৎকার লেখা নির্বাচন করার পরেও যারা সুর করছেন, তারা সেই শব্দগুলিকে যথাযথ জায়গায় রেখে সুর করতে পারছেন না এবং সুর যথোপযুক্ত হচ্ছে না। আসলে গানের কবিতা বুঝে সুর করতে দেওয়া উচিত, এটা দেওয়া হচ্ছিল না। এবং যে কারণের জন্য তারা তাদের ইচ্ছা মতো গানের কথা ছেটে টেটে যা ইচ্ছা তাকে সুর করে গিয়ে দিল। এবং মহসিন প্রতিবাদও করেছিল যে এটা আমার গান নয়, স্ট্রেট প্রতিবাদ করেছিল ওইখানে, কারণ তার গানটাকে হত্যা করা হয়েছে। আমি কি লিখেছি সেটা তো আমি জানি, আমার 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 অন্তরের কথা ওগুলো। তুমি কেটে ছেটে তোমার মতো করে নেবা কে, এটাই বিষয়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা এই দায়িত্বগুলোতে ছিলেন, বিশেষ করে চিরকুট ব্যান্ড যে কাজগুলো করেছেন, তারা সুর সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখেন। আমি তাদের সাথে কথাও বলেছি যে গানগুলো আর প্রচার করবেন না, এতে করে এই গীতিকারের আত্মসম্মানের হানি হয়। আমরা আসলে এরকম সস্তা জনপ্রিয়তা তো চাই না। কেন এই ধরনের গান প্রচার করি? এত শুদ্ধ মাধ্যম, সারা দেশের মানুষ শুনবে যে এত ভালো গান এখানে নির্বাচিত হয়েছে, কিন্তু গানটি গাওয়ার পরে কারো একবারের পর দ্বিতীয়বার শোনার ইচ্ছা হলো না, তাহলে সেটা তো অপমৃত্যু হলো, অকাল মৃত্যু হলো। বিশেষ করে এইবার শেষবার যে কাজটি হয়েছে, যে গানগুলো সুরারোপ করা হয়েছে, আমার একটি গানে মানে এত মারাত্মক ভুল করেছে যে একজন শিল্পী গিয়েছেন, আমি লিখেছি বসতে দিমু শীতল পাটি, খাইতে দিমু পাটালি গুড়, মনটা মিঠাই দই। উনি বলেছেন খাইতে দিমু শীতল পাটি, মানে আবিদানার দাদা এটা নিয়ে প্রতিবাদ করেছেন। শিল্পী গিয়েছেন খাইতে দিমু শীতল পাটি, যিনি গাইলেন আর যারা কম্পোজ করলেন, যিনি সুর করলেন, তারা কি একবারও তাদের কানে বাজলো না এই বিষয়টা? শীতল পাটি কি খাওয়ার বিষয়? মানে এত বড় ভুল কিভাবে হয়? আমাদের শিল্পীরা যদি আর একটু সচেতন হতেন না, তাহলে এই জিনিসটা হতো না। যারা গাওয়ার সময় যদি এই জিনিসটা, যে এটা কি, আমি এটা কি গাইবো, এটা কেন গাইবো, আমি কি শীতল পাটি খাই নাকি? মানে আমি কি গাচ্ছি, আমি কি বলছি, এটা আসলে আমার হৃদয়কে স্পর্শ করছে না, হৃদয়কে ভালোভাবে ধারণ না করে আমি এখন গান হচ্ছে না, এই জিনিসটা হওয়া উচিত না। ভুলভাল গান আসলে হচ্ছে। সবসময় বলি যে যারা গানের কবিতা লেখেন তাদের সুরের তাল সম্পর্কে ধারণা থাকা উচিত, এবং যারা সুর সৃষ্টি করেন তাদের কবিতার ছন্দ সম্পর্কে ধারণা থাকা উচিত। এটা না হলে সুন্দর মেলবন্ধন কখনো হবে না। এটা হচ্ছে না, এবং আমরা এইটার অভাবে ভুগছি এখন।
অনেক গান একজন হচ্ছে, হ্যাঁ প্রিয় হচ্ছে, কিন্তু তারপরে পড়তে গেলে দেখা যাচ্ছে যে আরে এ তো পড়াই যায় না, এরকম অবস্থা। স্যার, অসংখ্য মানুষ কিন্তু আমাদের এখানে মন্তব্য করছেন এবং প্রশ্ন করছেন। আপনি অনুমতি দিলে একটি প্রশ্ন আমি নিয়ে নিতে পারি? বলেন। আহ, প্রিয় আহমদ হোসাইন বাবলু বলেছেন, শুধু শুধু বাঁচার চেয়ে ভালোবেসে মরণও ভালো, এবং কেউ বুঝলো না, কেউ করলো না সুনাম, কেউ করলো সুনাম, কিংবা আমার হারানো দিন হারানোই থাক। গানগুলো লেখার প্রেক্ষাপট কাইন্ডলি যদি বলতেন স্যার, আপনাকে বলছে। আসলে এসব গান, সব গান তো আর ঘটনা থেকে হয় না, কিছু কিছু ভাব মনের মধ্যে আপনা আপনি আসে। এখন একটা ব্যাপার হচ্ছে কি, যে যেমন ধরা যাক যে আমার খুব প্রিয় একজন কেউ খুব আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, আমার খুব হাউমাউ করে কাঁদা উচিত, কিন্তু আমি কাঁদছি না। আমিও বেদনায়, মানে আমারও অন্তর ইয়ে হচ্ছে, কিন্তু আমি কাঁদছি না। এতে দু ধরনের মানুষ দুরকম কথা বলে। একটা কেউ বলে যে লোকটা ধৈর্য দেখেছিস, আরে বাপরে বাপ, এরকম একটা ঘটনাতেও কিভাবে সংযম ধারণ করে আছে, কি ধৈর্য দেখেছিস। আবার কেউ কেউ বলে লোকটা কি মানুষ না পাষাণ। এ তো মানে এরকম একটা ঘটনা তো মানুষের হাউমাউ করে কাঁদা উচিত, এর কাঁদছেই না। হ্যাঁ তো ওইটাই আর কি, যে কেউ করলো সুনাম, কেউ দিল বদনাম, চোখকে না কাঁদিয়ে মনকে যে কতবার কাঁদালাম, মনটা যে কাঁদে এটা দেখতে পায় না তো কেউ। এরা একটা গান আমি অনেক আগে নার্গিস পারভিন গেয়েছিল, আমি লিখেছিলাম যে অন্তরে কাঁদন আমার, চোখে আমার জল, চোখ তো মোছাতে পারে শাড়ির অঞ্চল, সজনী গো অন্তর কি দিয়া মুছি বল। খন্দকার নুরুল আলমের সুরে নার্গিস পারভিন গিয়েছিলেন। তো ওটা আরেক ধরনের প্রকাশ, এটা আরেক ধরনের প্রকাশ। কেউ দেখলো না বয়ে গেলে ঝড়, যে গাছ ভাঙে না তার নড়ে যায়। তার নড়ে যায় কতটা শিকড়। হ্যাঁ, আমি যে কতবার পড়েছি। একটু গানের মধ্যে নিয়ে এসছে, কানে খারাপ লেগেছে, লাগে, তাই না? একেবারে চমৎকার আবেদন আসলে, মানে আবেদন আমার যেমন খুব বিস্মিত হয়ে আমাকে অনেকবার বলেছে যে আপনি পুরো গদ্য একটি বাক্য ঢুকিয়ে দিলেন গানের মধ্যে। সেটা ছিল, উপরে অসীম খোলা আকাশের ছাদ, নিচে নির্মম সুকঠিন ফুটপাত, এখানে অথবা এরই পাশে কোনো জীর্ণ পাতার ঘরে এ সমাজ আজও মানুষের শিশু জন্মগ্রহণ করে। এই যে মানুষেরই শিশু জন্মগ্রহণ করে, একদম গদ্য, একেবারে কড়া গদ্য। আপনি অথচ কত শৈল্পিক ভাবে প্রকাশ হয়েছে, ঢুকিয়ে ফেললেন এর মধ্যে, চলে এলো, কি করবো, এছাড়া অন্য কিছু এলো না, এটাই এলো, তাই না? আরো দুটি লাইন আমাকে, আমি প্রায় যে লাইনগুলো নিজে আওড়াই, আমার কাছে আমি মুগ্ধ হই যে কিছু কিছু লাইন, যে আমি যেন আর আমি নই, যেন পরিশেষ করা কোনো বই, বিশ্বাস করো মাঝে মাঝে আমি নিঃশ্বাস নিতে ভুলে যাই, দেখো তোমার কথার শব্দ ছাড়া এ বুকের ভিতরে কিছু নাই। আমি মুগ্ধ হয়ে পাঠ করি, বারবার আবৃত্তি করি, নিজের মতো করে গাওয়ার চেষ্টা করি। সবচেয়ে আরো মুগ্ধ করে আমি যে, মানে আমি নিজে নিজে গুনগুন করে যে গানটা সব সময় গাই, মানে নিজের মতো করে, মানে এত চমৎকার ধুলা, এত চমৎকার অনুপ্রাস আপনি রচনা করেছেন। এই গানটা আদৌ কেন যে শুরু হলো না, কেন যে গাওয়া হলো না আমি জানি না। আমি আসলে গান শোনার চেয়ে গীতি কবিতা পড়তে বেশি আগ্রহী। এটি আমি অনেকবার অসংখ্য জায়গায় বলেছি, আমি আমার ক্লাসের ছাত্রদের পড়িয়েছি। বীর বয়স জেনে আমি তো দুষ মেনে বুকে সাহস এনে দিয়েছি মন, তবুও কোন দোষে ভেবেছে মন্দ সে, প্রেমে কি অন্ধ সে ছিল তখন, যে নদী বুল দাঁড়ায় কখনো কুল হারায়, সে নদী মূল দাঁড়ায় ফেরে আবার, সে কেন হার মেনে আমাকে তার জেনে নেবে না আর টেনে হৃদয়ে তার। এই যে চমৎকার রচনা, এই যে চমৎকার ভাবনা, এই চমৎকার অনুপ্রাস, আমি এখান থেকে মনে হয় মানে আগ্রহ পাই যে আসলে কিভাবে সম্ভব
প্রত্যেকটা শব্দের লেখা পরে এত চমৎকার অন্তমিল দিয়ে এই শব্দ তৈরি করা সঙ্গে অনুপ্রাস দিয়ে শক্তিশালী। যে, হ্যাঁ, এই যে চমৎকার ভাবনা। আরেকটা লেখা আমাকে খুব মুগ্ধ করে, দুলন চাপার মতো কোমল শুভ্রতা আর কারো আছে কিনা আমি জানি না, আর কারো আছে কিনা, এমন কি তোমাকেও হে আমার প্রিয়তমা নারী, দুলন চাপার সাথে কি করে তুলনা দিতে পারি। মানে শেষে আমরা দেখলাম যে আসলে দুলন চাপার মতো কোমল শুভ্রতা আমরা না পেলেও অবশেষে আমরা সেই নারীর কাছে হারি। এই যে চমৎকার ওই ব্যক্তির প্রকাশ, কিন্তু আসলে এই মুগ্ধতা, এই যে গভীর উপস্থাপন, এটা আসলে আমি মুগ্ধ হই, আসলে অসংখ্যবার মুগ্ধ হয়ে ভাষায় আমি প্রকাশ পাঠ করার করি। মতো না। প্রকাশ করার মতো না, এই যে কিভাবে আসছে অনুপ আমার এক- এরকম অসংখ্য অনুপ আমার লেখা একটা আমার কাজ, মুখস্থ আছে। আরে বাবা, আচ্ছা, তাই আমি মানে আমি খুব অবাক হচ্ছি যে তুমি মুখস্থ কিভাবে বলে যাচ্ছ। অনুপ আমার একটা গান শুট করেছে, গিয়েছেও, রেকর্ড বেরিয়েছে। তো ওটা হচ্ছে আমার এক জানালা আকাশ ছাড়া আর আকাশ কিছু ছাড়া আর নেই। তো কিছু নেই, এটাও আমার জানা আছে। আমি আমি বৃষ্টি চিত্র দেখি, রুদ্র দেখি, বৃষ্টি দেখি, বৃষ্টি দেখি, পাখিও দেখি একটি দুটি সেই পাখিও দেখি জানালা, সেই জানালাতেই। কি সেই চমৎকার জানালাতে। দৃশ্যকল্প। এটার সমান্তরাটা হচ্ছে যে আমার জানালা থেকে একটু দূরে দালানে কার্নিশে বেহায়া এক অযথা এক বেহায়া বট খোঁজে মাটির দিশে। ওই খুঁজে যে মাটির পুরনো দালানে চমৎকার, যে বটের পুরনো দালানে গাছ যে বটের কি জন্মায়, চমৎকার চিত্র, হ্যাঁ, যে জীবন্ত মানে চিত্র। অযথা এক বেহায়া বট খোঁজে মাটির দিশে। হ্যাঁ, মনকে আমি বোঝাতে চাই বনস্পতি সেই, কারণ আমার তো এক জানালা আকাশ ছাড়া আর কিছু নেই। তো এই যে মানুষটি, ধরা যাক এরকম, আমি আমার জন্য যে মানুষটি এরকম, যে একেবারে অসহায়, একেবারে ঘরে শুয়ে থাকে, জানালা দিয়ে আকাশ দেখা ছাড়া তার আর কিছু করার নেই, তার কাছে বনস্পতি তো ওটাই, তাই না? সে তো অসাধারণ। বনস্পতি দেখতে যেতে পারে। তো ওরকম তারপরে অনুভূতি আরেকটি, থেকে, হ্যাঁ, আরেকটি লেখা, আমি চোখকে না কাঁদিয়ে মনকে যে কতবার কাঁদালাম, কেউ দেখলো না, কেউ জানলো না, কেউ করলো কেউ বদনাম। বুঝলো না, কি কেউ করলো অসাধারণ, মানে সুনাম, কেউ কেউ ওটাই করলো সুনাম। বলছিলাম একটু। হ্যাঁ, অসাধারণ। একটা গান আছে, তুমি চলে গেলে কিছু বলে গেলে না, বলে গেলেন না। আমি দুঃখ পেলাম, তুমি তাও পেলে না, কিছু তুমি তাও পেলে পেলে না, না। তুমি কিছু পেলে। হ্যাঁ, দুদিন আগে এটা আপনি পোস্ট করেছিলেন, দেখেছি। হ্যাঁ, অসাধারণ। হ্যাঁ, এই আমার আর মনে কি। হয় কি যে আসলে আমি যদি মানে মোহাম্মদ রফিকুজ্জামানকে সংক্ষেপে মূল্যায়ন করতে চাই, আসলে সামনে তো বলি না, অসংখ্য জায়গায় বলেছি যে জীবনে তিনি যা সৃষ্টি করেছেন তার আংশিকও এখনো প্রকাশ পায়নি। মানে সমগ্র সৃষ্টি, সমগ্র গীতি কবিতা যদি সুরের সুর পায় কোনোদিন, বা কিংবা সেই সবগুলো লেখা যদি মানুষের কণ্ঠে আসে, শিল্পীদের কণ্ঠে আসে, আমার মনে হয় যে আমি, মানে আমার বিশ্বাস, আমি বলি যে মোহাম্মদ রফিকুজ্জামান শতাব্দীতে একজন আসে। আমি বিগত শতাব্দীতে এত ভালো রচয়িতা আমি একজনকেও পাইনি। হয়তো ভালো লিখেছেন অনেকে, কিন্তু এত বেশি পরিমাণ ভালো লিখেছেন এমন সংখ্যা মানে আমার মনে হয় যে আর দ্বিতীয়টি নেই, পরিষ্কার একদম ভাবে। ঠিক বলেছেন মহসিন, যদি আপনি বাংলা একদম ঠিক ভাষায়, বলেছেন। যদি বাংলা ভাষায় প্রতি গুরুত্ব থাকতো, বিশ্বমহল যদি গুরুত্ব দিত, মোহাম্মদ রফিকুজ্জামান সবার আগে বাংলা গীতি কবিতার জন্য নোবেল পুরস্কার পাওয়ার মতো যোগ্যতা রাখেন। কিন্তু সে পর্যন্ত হয়তো আরে আমরা না, কেন যে যেতে পারছি না আমি জানি না আসলে। আর এটা হয়তো ওই আমরা যেভাবে হয়তো মানে একজন বেঁচে থাকলে হয়তো আমরা ঠিক সেভাবে তার তার দিকে তাকানোর চেষ্টা করি না। তা আমার কাছে খুব মানে বেদনা লাগে, কষ্ট লাগে মাঝে মধ্যে যে মোহাম্মদ রফিকুজ্জামান এখনো জীবিত আছেন। এই যে একজন মানুষ এখনো বটবৃক্ষের মতো আছেন, এই মানুষটার জন্য আমরা কতটুকু কি করতে পেরেছি। হঠাৎ করে আমার স্যার একদিন মনে মনে হলো, স্যার মনে হয় 78 পেরোলেন না সম্ভবত। হ্যাঁ 78। 78 প্রায়। এই এই যে একটা দীর্ঘ জীবন, দীর্ঘ সময়, আমি একদিন হঠাৎ করে চিন্তা করলাম যে মোহাম্মদ রফিকুজ্জামানের জন্মদিন পালন করা উচিত। হঠাৎ করে আমার মাথায় এলো, 16 সালে সম্ভবত। তারপর আমি বেশ কয়েকজনকে নিয়ে মানে একসাথে আলোচনার মধ্য দিয়ে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটা আয়োজন করেছিলাম ছোটখাটো। সেই থেকে দেখলাম যে আসলে অনেক তরুণ প্রজন্ম আবার মোহাম্মদ রফিকুজ্জামানকে নতুন করে জানছে, বিশেষ করে যারা একেবারে নবীন বয়সের, অনেকে হয়তো জানতো না। অনেকে গান শুনেছে, কিন্তু গানটি কে লিখেছেন তা হ্যাঁ, তো কে আর তারা লিখেছেন? জানেন না। হ্যাঁ, 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 এই যে এটার ভেতর দিয়ে কিন্তু আমার মনে হয় যে মোহাম্মদ রফিকুজ্জামান আবার মানে আমাদের বয়সী হয়ে গেছেন, তরুণ হয়ে গেছেন। মানে মানুষ যে চর্চাটা শুরু করেছে নিবিড় ভাবে, তরুণরা, তরুণ
মানে তরুণদের যে একটা আগ্রহ, যে ওনার প্রতি যে একটা মুগ্ধতা, এটা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আমার আমি প্রায় সময় প্রথম শুনি। বলছি যে আমার প্রথম জন্মদিন খুব ঘটা করে পালন করে মিল্টন খন্দকার। আমার 50তম জন্মদিন যেটা ছিল, জন্ম 50 বছরে যখন পা দিলাম, তখন সেটা করেছিল ইয়েতে, একেবারে ওই জাদুঘরের বড় ইয়েটাতে বিশাল আয়োজন করেছিল। আয়োজনটা খুব বড় ছিল, অনেক প্রতিষ্ঠান এসেছিল, অনেকেই গান বাজনা ও গান টানও করেছিল। কিন্তু মূল শিল্পীদেরকে যদি ডাকা হতো তাহলে হয়তো ওই আয়োজনটা আরো ভালো হতো। মূল শিল্পীদেরকে না, মানে তার প্রতিষ্ঠানের শিল্পীরাই গান করেছিল। ঠিক আছে, তারা তাদের মতো করে করেছিল। তারপরে এই যে তোমরা করলে, বিভিন্ন সময়ে বিভিন্ন জন এই আয়োজন করে থাকে। আমি কোনো সময় চাইনি, আমি কখনোই চাইনি, কিন্তু ও মিল্টন পাগলের মতো যেমন তোমরা করলে যখন, আবার এখন প্রায় প্রতি বছরই কেউ না কেউ দেখি আয়োজন করেছে। বিশ্বজিৎ আছে, বিশ্বজিৎ রায়, তো সে তার যে নিবেদন সৃজনশীল গানের দল, সেই নিবেদনের পক্ষ থেকে কয়েকবার করা হয়েছে। এরকম আছে, কেউ না কেউ করে। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে যেমন গত বছর হঠাৎ করেই দেখি যে ওই কচিকাচার ইয়েতে আয়োজন করেছে এই বিশ্বজিৎ, মিল্টন খন্দকার, এরা কয়েকজন মিলে। তো আমাকে হঠাৎ ফোন করে বলছে যে কালকে কিন্তু আপনি, পরশুদিন আপনি অমুক জায়গায় আসবেন। কেন? বলে আসবেন, আমাদের দরকার আছে, আপনি অমুক জায়গায় আসবেন। তো আমি তো জানি যে আমার জন্মদিন ওই দিন, বুঝি যে পাগল করেছে কিছু হয়তো, তো যাই। এই যাই হোক, একটা জীবনে দেখো মহসিন, তুমি এবং তোমার মতো আরো কিছু মানুষ, আরো বড় আবিদ আনওয়ার, এই সমস্ত মানুষের কাছ থেকে যে মূল্যায়ন পেয়েছি, আমার অপ্রাপ্তি কিছু নেই। নোবেল পুরস্কার পেলে কি হতো, অন্য পুরস্কার পেলেই বা কি হতো? আমি যেমন 21শে পদক নেব না বলেছি, কারণ এমন এমন মানুষেরা এই পদক পেয়েছেন, যার পরে এই পদক নেওয়াটা নিজের জন্য অপমানজনক মনে হয়। যেই জন্য আমি বলেছি যে আমি 21শে পদক কখনোই নেব না, কোনো পদকই আর নেব না। এটা আমি আমার দিক থেকে ঘোষণা করে দিয়েছি যে আমি কোনো পদকই নেব না। হ্যাঁ, কারণ এটার ব্যাপারটা হয় কি, যে অনেক মানুষকে এই 21শে পদক প্রথম যাদেরকে দেওয়া হয়েছিল, প্রথম বা পরবর্তী পর্যায়েও এমন এমন ব্যক্তিকে দেওয়া হয়েছে, তাদের সঙ্গে পরবর্তীতে এমন ব্যক্তিকে দেওয়া হয়েছে যে ওই ব্যক্তি লজ্জা পাবে এর সঙ্গে পরবর্তী দেওয়ার কারণে, লজ্জা পাবে। এই জন্যই আমি বলেছি যে এই জাতীয় বা সরকারি কোন পুরস্কারই আমি আর গ্রহণ করব না। এমনি আমাকে ভালোবেসে একটা পাড়ার 10 জন ছেলে আমাকে ডেকে নিয়ে বসে যদি আমার হাতে একটু ফুলের তোড়া দেয়, ওটা আমার কাছে অনেক মূল্যবান, অনেক মূল্যবান। না, সেটাই মহসিন ভাই যে নোবেল পুরস্কার কথা বললেন, আমরা যে তথ্য প্রযুক্তির মাধ্যমে আজকে যে লাইটিং এর মাধ্যমে যে আজকে এখানে আমাদেরকে দেখা যাচ্ছে, সেই যে লাইটের যে আবিষ্কারক, তিনিও কিন্তু নোবেল পুরস্কার পাননি। তাই বলে কি আমরা তার স্বীকৃতিকে অস্বীকার করার কোন উপায় আছে? কখনোই কিন্তু পাইনি। কাজেই স্যারের অবস্থান থেকে আমি বলবো যে সফলতা স্বর্ণ শিখরে আমাদের জন্য যা রেখে যাচ্ছেন বা সামনে আরো যাবেন। আমার কাজ হচ্ছে কাজ করে যাওয়া, আর শেখানোর ব্যাপারটা ওটা আমার ব্রত। জি, যে আমি যতটুকু সক্ষম থাকবো অতটুকু সময় পর্যন্ত আমি যতটুকু জানি তা দিয়ে যাব। আমি নিয়ে কবরে চলে গেলে তো লাভ নাই কিছু।
জি। আমরা যখন শিখতে চেয়েছি তখন কিন্তু কাউকে পাইনি, কেউ আমাদেরকে বোঝাননি যে ছন্দটা এই, এটা এই, ওটা ওই। এটা কিন্তু আমি হোঁচট খেতে খেতে বুঝেছি। আর আমি যখন বুঝেছি তখন থেকে আমি খুব সচেতন হয়ে গেছি। আর এই কারণেই আমি সবাইকে সচেতন করবার চেষ্টা করেছি। এটা আমার ব্রত, আমার জীবনের শেষ দিন পর্যন্ত যদি আমার সক্ষমতা থাকে আমি এটা করে যাব। যে আমার মনে হয় আরেকটু দর্শকের কাছে একটু ফেরা দরকার। প্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছেন বিদগ্ধজন, বাংলা গীতি কবিতার কিংবদন্তি পথিকৃত শ্রদ্ধেয় মোহাম্মদ রফিকুজ্জামান। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যেহেতু আজকে আমরা স্যারকে পেয়েছি, হয়তোবা আর কখনো এইভাবে পাবো কিনা সেটা একমাত্র সৃষ্টিকর্তা জানেন। এটা আমাদের হয়তো সৌভাগ্য যে আজকে আমরা পেয়েছি। তো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে একটু লম্বাও করা যাবে না, এই জন্যে যে আমার জি। ব্যাটারি দেখাচ্ছে, এটা তো ব্যবহৃত হয় না, পড়ে থাকা হ্যাঁ। ব্যাটারি দেখাচ্ছে শেষ হয়ে আসছে, কখন ওই আমাকে বের করে দেবে। আচ্ছা, তাহলে শেষের দিকে আমরা গুরুত্বপূর্ণ যে আরো কয়েকটি প্রশ্ন না করলেই নয়, যেহেতু অনেকেই জানতে চেয়েছেন। মহসিন ভাই, আমাকে কিন্তু অনেকে মেসেজিংও করেছেন যে এই প্রশ্নগুলো করতেই হবে। আমি এখান থেকে আরো অনেকেই, অসংখ্য পাঠক বন্ধুরা, আমাদের শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী অনেকেই লেখক সমাজে যারা রয়েছেন, বিশেষ করে মোহাম্মদ রফিকুজ্জামান স্যারের বক্তব্য বা গুণগ্রাহী যারা রয়েছেন, তারা কিন্তু অনেক প্রশ্ন করেছেন। আমি এখান থেকে একজনের দু একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। মোহাম্মদ আবুল কালাম লিখেছেন, রফিকুজ্জামান স্যার সালাম নিবেন। স্যার, আপনাদের মতো গুণী গীতিকারদের লেখা মানুষ, প্রকৃতি, মুক্তিযুদ্ধ, প্রেম, বিরহ বিষয়ে যে সকল গান হৃদয় ছুঁয়ে যায়, উপস্থাপক যেরকম কয়েকটি গানের কথা উল্লেখ করলেন, এ জাতীয় গানের শ্রোতা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে নাকি আঁকা অপসংস্কৃতির দাপটে আপনাদের এই সমস্ত হৃদয় ছোঁয়া গান আমাদের কাছ থেকে হারিয়ে যাবে? একটু যদি খোলাসা করে করতেন স্যার। এটার দুটো দিকই আছে। একটা হচ্ছে এই যে তরুণ প্রজন্ম যদি সচেতন হয় এবং সচেতন ভাবে শুদ্ধ তার চর্চা করে তাহলে হারাবে। আর যদি এই যে আমাদের যে এই যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর যে কালচার, এই কালচারে যদি প্রবাহিত হতে থাকে, তারা তো কখনোই আমার দেশীয় কালচারকে উৎসাহিত করবে না। কারণ তারা আমার সংস্কৃতিকে মেরে ফেলে তার সংস্কৃতিকে ঢোকাতে চায়। আমার যে লেবু শরবত ছিল, বাড়িতে গেলে লেবু চিপে শরবত, চিনি দিয়ে শরবত করে দিত, কিংবা আখের গুড় দিয়ে শরবত করে দিত, এর যে উপকারিতা সেটা ভোলানোর জন্যই তো ওটাকে ভুলিয়ে দিয়ে আমার হাতে কোকোকোলা ধরিয়ে দেওয়া হচ্ছে, আমার হাতে ধরিয়ে দেওয়া পেপসি, এটা ওটা আমার হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে, যা প্রত্যেকটা ক্ষতিকর। তো তার ক্ষতিকর পণ্য, তার ক্ষতিকর সংস্কৃতি আমার মধ্যে ঢোকাবে কি করে যদি আমার সংস্কৃতি আমাকে না ভোলাতে পারে? তাই বহুজাতিক কোম্পানির যে সংস্কৃতি, এদের যে কালচার, এদের যে কি বলা যায়, যে প্রেরণা দিচ্ছে এরা যাদেরকে, তাদেরকে আসলে প্রেরণা দিচ্ছে আত্মবিস্মৃত হবার জন্য, নিজেকে ভুলে যাবার জন্য। তুমি তোমাকে ভুলে যাও, আমি যা করছি তাই করো। হ্যাঁ, কিন্তু আমি কি করে আমার সঙ্গীত ভুলে যাব? আমি কি করে লালন সাঁইজিকে ভুলে যাব, রবীন্দ্রনাথকে ভুলে যাব, নজরুলকে ভুলে যাব? কি করে ভুলবো? ভুলতে পারবো না তো, তাই না? তো যে কারণে কিন্তু ওরা চায় এটা ভুলিয়ে দিতে, ওরা লালন সঙ্গীতকে এখন পপ বানিয়ে দিচ্ছে, অথচ এটা পপ না, ওটা পপ বানিয়ে দিচ্ছে। বানিয়ে ওইটার যে অন্তরের বৈশিষ্ট্য সেটাকে হারিয়ে দিয়ে শ্রবণে, কানে দুমদাম বাড়ির সঙ্গে সঙ্গে কানে পৌঁছে দিচ্ছে কেন? কিন্তু ওটার যে ভেতরের সৌন্দর্য, আত্মা, যেটা লালনের গানের আত্মা, রবীন্দ্রনাথের গানের আত্মাকে এরা পরিবর্তন করে দিতে যাচ্ছে। বাদ্য বাজনা দিয়ে সে একটা হুলস্থুল অবস্থা করে এরা শেষ করে দিতে যাচ্ছে আমাদের সংস্কৃতি। এটাই হচ্ছে কষ্ট। তো এটা যদি তরুণ সমাজ সচেতন হয় তাহলে আমাদের নিজস্ব সংস্কৃতি থাকবে। যদি সচেতন না হয়
তাহলে ওই কর্পোরেট কালচার এসে আমাদেরকে শেষ করে দেবে, আমাদের জাতিসত্তা শেষ হয়ে যাবে একেবারে, আমাদের জাতিসত্তা চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। আমরা যে একটি জাতি, মানে সাংস্কৃতিকভাবে কত উন্নত, আধ্যাত্মিকতায়, সমস্ত কিছুতে, তার তত্ত্বে কত উন্নত। এই দেশের দরবেশ সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারা যোগাসন করতেন, এটা আমাদের মনে রোচেনি। বিদেশ থেকে যোগা হয়ে ফিরে আসার পরে ও বাবা যোগা করতে হবে, যোগা, আরে যোগ তো জিনিস তোর পূর্বপুরুষরা করতে, তুই যোগা করতে যাবি কেন? যোগ কর না, যোগ ব্যায়ামটাই কর। এরা যোগা করতে যায়। হ্যাঁ, আমাদের অস্তিত্বটা আমরা হারিয়ে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, আমার কষ্টের বিষয় হচ্ছে এইটা। কেমন আমাদের এই জিনিস অন্য সিল মেরে ছেড়ে দিচ্ছে, তখন ওটা খুব ভালো, কারণ ওই যে ওরা সিল দিয়েছে। কিন্তু আমার পিতা পিতামহ, তার পিতামহ, পিতা পিতামহ, তারা যে অন্তর দিয়ে এই জিনিসটা লালন করে এসেছেন, সেটা যদি আমরা হারিয়ে ফেলি বা আমাদের পরের প্রজন্ম হারিয়ে ফেলে, তরুণ প্রজন্ম হারিয়ে ফেলে, তাহলে যে ক্ষতি হবে সে ক্ষতি আর কোনো কিছু দিয়েই পূরণ করা যাবে না, পূরণ হবে না কোনো কিছু। আচ্ছা স্যার, এইখানে আরেকটি প্রশ্ন আমি না করলে অপরাধ হবে, বা অনেকেই কিন্তু এই প্রশ্নটি করেছেন স্যার। যেহেতু আপনার চলচ্চিত্রে অসামান্য আপনার অবদান রয়েছে, অসংখ্য চলচ্চিত্র, নাট্যকার আপনি লিখেছেন, চিত্রনাট্য আপনি লিখেছেন, বিশেষ করে শিশুতোষ যে চলচ্চিত্র 1980 সালে, যেটি এখন পর্যন্ত কালজয়ী। আমরা এই জন্মের মানুষ বা এই সময়কার যারা লেখালেখি করার চেষ্টা করছি, অসংখ্য বার কিন্তু মানে শিখার জন্য, মানে একটি হলো দেখার জন্য বা আনন্দ নেওয়ার জন্য, কিন্তু আমাদের মতো মহসিন ভাইদের মতো যারা রয়েছেন তারা কিন্তু শেখার জন্য কতবার যে দেখেছি ছুটির ঘন্টা, তা বলে কয়ে শেষ করা যাবে না, জাস্ট শেখার জন্য। কিন্তু আপনার একটা ইন্টারভিউতে আমি শুনেছি যে আপনি বলছেন যে একজন ভদ্র মহিলা প্রতিদিন এই ছবিটা দেখে, কিন্তু শেষ পর্যন্ত সে আর দেখতে পারে না, শেষে হওয়ার আগে সে বেরিয়ে যায়। তো আপনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি শেষ করেন না কেন, তখন সে বলেছে, ভদ্রমহিলা বলেছে যে না, সে শেষ করতে পারে না, তার আর ধৈর্য কুলায় না, বা সেই শক্তি তার নেই। এই যে অসামান্য কালজয়ী আপনি রচনা করেছেন, এটি কিভাবে করলেন? এটি জানতে চাচ্ছিলাম। এটা আসলে ব্যাপারটা কি, যে একটা স্কুপ নিউজ কোথাও ছাপা হয়েছিল, আমরা দেখিনি, শুনেছি যে কোন একটি ছেলে স্কুলে এরকম দরজা বন্ধ, মানে আর কি সে বাথরুমে ছিল, তো মারি যে দারওয়ান যে, সে সব বাথরুমের বাইরে থেকে লক টক করে দরজা লক করে চলে গেছে, ছুটি হয়ে গেছে 1 মাসে। এই ছুটির পরে এসে এই ছেলেটিকে আর পাওয়া যায়নি। ছুটির পরে এসে এখন এই ছেলেটি এরকম যদি আসলেই একটি ছেলের হয়, সে কি করতে পারে, এই যে কি করতে পারে এই ভাবনাটাই, তার সঙ্গে তার আশপাশের বাড়ির অন্যান্য জনের, স্কুল সংক্রান্ত অন্যান্য জনের কিছু কিছু বিষয় এসেছে, মায়ের বিষয় এসেছে, সব এসেছে। সে একটা অলিক কল্পনা করছে, সে একটা জাদু দেখেছিল জুয়েলাইজের, সে ভাবছে যে জুয়েলাইজ যদি আসতো এই যে তার ভাবনা, তারপরে বিমানের শব্দ পাই সে, হ্যাঁ এই অনেক যে বহু কিছু বাইরের সমস্ত শব্দ সে পাচ্ছে, রাইট, শুনছেন। সে চিঠি লিখে জানালা দিয়ে ফেলছে, শেষ কাগজটুকু ফেলে দিল, এক ময়লা কোড়ানোওয়ালা কাগজ তুলে নিয়ে চলে গেল, কেউ পড়লো না, দেখতে পেল না। এই বিষয়গুলো আমরা খুব খুঁটিয়ে 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 নির্মাণ করেছিলাম, খুব চিন্তা করে। সত্যদা এবং মতিন রহমান খুব সহযোগিতা করেছেন ওই সময়, এই দুজনই ছিলেন আমার সঙ্গে। তো আমরা 3 জনে মিলেই এটা করেছি। কতদিন সময় লেগেছিল স্যার? কতদিন লেগেছিল এটি? এটা 10 দিনে লেখা, মাত্র 10 দিন, মাত্র 10 দিন, মাত্র 10 দিন।
কারণ আমরা একটা স্কুল পেয়েছিলাম ওখানে, ওই স্কুলটাতেই পরে শুটিং করা হয়েছে। তো আমরা কোনো জায়গায় ঠেকলে দৌড়ে ওই স্কুলে যেতাম, স্কুলের বিভিন্ন ইয়ে দেখে আছে এই মানে স্কুলের সামনে রেখে, একদম সরাসরি সামনে রেখে আপনারা ইয়ে করেছেন। হ্যাঁ, এবং সেই স্কুলেই শুটিংটা করা হয়েছে। ওই যে সিঁড়ি যেখান থেকে বেলটা পড়ে গেল হাত থেকে, বেলটা গড়িয়ে গড়িয়ে করে নিচে পড়লো। আজিজুর রহমান সাহেব বড় চমৎকার ভাবে শুটিং করেছেন, এটা এত হৃদয়গ্রাহী করে করেছেন যে অনেকেই ওর পরে আর হলে থাকতে পারে না, এরকম অনেকেরই হয়েছে। আমরা একেবারে শেষের দিকে মহসিন ভাইয়ের কাছ থেকে একটু ঘুরে আসি এক মিনিটের জন্য, যেহেতু মহসিন ভাই তরুণ লেখক, গীতিকবি লিখছেন আপনার অনুপ্রেরণা পেয়ে। তো এই মুহূর্তে মহসিন সাহেবের কাছে আমি জানতে চাচ্ছিলাম, গীতিকবিতা বা গীতিকাব্য সাহিত্যের এই ধারাকে সমুন্নত রাখতে রাষ্ট্রের কি ভূমিকা থাকতে পারে বলে আপনি মনে করেন? এটা আমি স্যারের কাছেও জানবো, আপনি একজন নিয়ম কবি হিসেবে আপনি কি মনে করছেন, এই ধারাকে সমুন্নত রাখতে হলে রাষ্ট্রের কি করবে? এই বিষয়ে আমি গত সপ্তাহে বলেছি, অনেক সময় মানে তপন বাগচি তো উনি বাংলা একাডেমিতে কর্মরত, অনেকটা এড়িয়ে গিয়েছেন। দাদা 2 বছর আগে মানে ইত্তেফাকেও লিখেছেন যে গানের কবিতার জন্য বাংলা একাডেমি কেন নয়, ইত্তেফাকে একটা লেখা লিখেছিলেন দাদা, মনে হয় দাদা মনে আছে লেখাটার কথা? হ্যাঁ, ইত্তেফাকে আপনি হ্যাঁ লিখেছিলেন। তো আমি হ্যাঁ, এই যে একটা বিষয়, কারণ যেখানে সারা পৃথিবীতে গানের কবিতার জন্য আমাদের রবীন্দ্রনাথ সেই 1913 সালে নোবেল পেয়েছেন, 2016 সালে বব ডিলান নোবেল পেয়েছেন, কিন্তু বাংলাদেশে আমাদের এত বেশি গানের কবিতার চর্চা হচ্ছে, এত শক্তিমান এত বড় বড় গীতিকবিরা আছেন, অথচ এখানে এই বিষয়ে কোনো স্বীকৃতি দিচ্ছে না সরকার। এটা একটা দুর্বল দিক, কারণ এই জায়গাটা যদি উৎসাহ যোগাতো, আমার মতো অনেক তরুণ আগ্রহ নিয়ে লিখতে আসতো। যতদূর জানি মহসিন, যে সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট সবচেয়ে কম। হ্যাঁ, তো কিভাবে পৃষ্ঠপোষকতা পাবো? এটা তো সংস্কৃতি যে আমার জিনিস, আমার পরিচয়, আমার পতাকা, আমার জাতীয় সঙ্গীত আমার পরিচয়, আমার পতাকাও আমার সংস্কৃতি, আমার জাতীয় সঙ্গীতও আমার সংস্কৃতি। সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। নিজের সংস্কৃতিকে যদি বাঁচিয়ে রাখতে আমরা না চাই, তাহলে জানি না জাতির ভাগ্যে কি আছে। এই হলো বিষয়। আসলে সংস্কৃতি মন্ত্রণালয়ের এবং তথ্য মন্ত্রণালয়ও বটে, যার অধীনে বেতার এবং বাংলাদেশ টেলিভিশন, তো এই সমস্ত মন্ত্রণালয়ের বিশেষভাবে খেয়াল করা উচিত এসব বিষয়গুলো। হ্যাঁ, আর গানের বিষয়টি খুব বিচ্ছিন্ন হয়ে গেছে এই কারণেই যে গান পরিচিত হয়ে যায় শিল্পীর নাম, তো শিল্পী তখন তারকা হয়ে যায়, আর শিল্পী যে মুহূর্তে তারকা হয়ে যায় সেই মুহূর্তে তো সে একাই 100, সে তো আর অন্যের কথা বলবে না, তখন সে নিজের কথাই বলতে থাকে, এবং নিজের কথা বলতে থাকার কারণে এটা একক। যেমন নাটকে অনেকে সংঘবদ্ধ হয়ে নাটক করে, যে জন্য নাট্যশিল্পীদের মধ্যে একটা ঐক্য আছে, কিন্তু আমাদের শিল্পীদের মধ্যে এবং শিল্পীদেরকে যারা তুলে ধরছে, যে গীতিকবি, যে সুরস্রষ্টা, তাদের মধ্যে এই সমঝোতাটা কখনোই আসছে না। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। মহসিন ভাই, আমরা শেষ করি, যেহেতু স্যারও একেবারে শেষের দিকে, স্যার একটু আগে বললেন, আমরা সর্বশেষ স্যারের কাছ থেকে যেটি জানতে চাচ্ছি, আমাদের নতুন এবং তরুণ লেখক যারা এবং মাঝপথে যারা রয়েছেন, মানে আমাদের থেকে যারা এগিয়ে রয়েছেন, তাদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার পরামর্শ একটু স্যার শুনতে চাচ্ছি। তাদের মধ্যে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ স্যার, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ। জি, যারা নতুন লেখক, যারা নতুন লিখছে, লেখালেখিতে নতুন, আমি মহসিনকে এখন আর নতুন বলবো না। হ্যাঁ, কারণ মহসিন এখন অন্যকে শেখাতে পারে। ঠিক,
আশরাফ হোসেনকে আমি এখন নতুন বলবো না, আশরাফ হোসেন আরেক কাউকে শেখাতে পারে। আবিদ আনোয়ার সাহেব তো নতুন নাই, তিনি তো শিক্ষক বটেই। তো এমনি ভাবে যারা নিজেদেরকে বিশুদ্ধ করে তুলেছে তারা বিশুদ্ধতা শেখাতে পারে। আর নতুন যারা আসছে তাদেরকে অবশ্যই একটু জেনে বুঝে আসতে হবে, ছন্দটা জানতে হবে, অন্তমিল কি হলে ঠিক হয় এটা জানতে হবে, কি হলে হয় না এটা জানতে হবে। হ্যাঁ, অনেক গানই তো আমরা শুনি যে গানের পরবর্তীকালে দেখা যায় যে পড়তে গেলে দেখা যায় যে অন্তমিলই নাই, অন্তমিলই ঠিক নাই। হ্যাঁ, তো হলো না, দিস না, এও মিল, মানে না আর নাই। তো এরকম আমরা অনেক কিছুই দেখেছি যেগুলো হয়ে এসছে আগে। এটা যেন আর না হয়, কারণ আমরা তো রবীন্দ্রনাথের উত্তরসূরি, নজরুলের উত্তরসূরি। তো তারা আমাদেরকে শ্রেষ্ঠ পথ দেখিয়ে দিয়ে গেছেন, আমরা ভুল পথে যাব কেন? কেন যাব ভুল পথে? শুধুমাত্র অর্থগৃহ্ণ হয়ে, টাকার জন্য, টাকার লোকে? সংস্কৃতি আর টাকা এটা তো এক পাল্লায় মাপার জিনিস নয়। সংস্কৃতি বিক্রি করা মানে আত্মা বিক্রি করে দেওয়া। টাকা দেওয়া যায়, সংস্কৃতি দেওয়া যায় না। সংস্কৃতি ধারণ করতে হয়, লালন করতে হয় নিজে, এবং এটা সবার মধ্যে বিতরণ করতে হয়, সবাইকে জানাতে হয়। এই আমার সংস্কৃতি, এখান থেকে আমি উঠে এসেছি। হ্যাঁ, তো এটার জন্য আমি আশা করব যে নতুন প্রজন্ম যারা আসবে, যারা আসছে, তারা যেমন আমাদেরকে দেখেছে, আমাদের পূর্ববর্তীদেরকে দেখেছে, আবার ভুল জিনিসও দেখেছে, এখন তারা ভুল শুদ্ধ নির্ণয় করতে শিখবে। তারা একটি গান কানে শোনার পরে তার ব্যবচ্ছেদ করে দেখবে, আরে এটা তো ভুল, লেখাটা তো ভুল, আমি ভুল লিখব না। এই বিবেচনায় আসবে তরুণ প্রজন্মের কাছে। এটাই যারা আসছে তাদের কাছে এটাই প্রত্যাশা, আমি ভুল লিখব না। আমার গান, আমি যেটা লিখেছি এটি গান নয়, এটির উপরে সুর বসবে। আমি একটা কবিতা লিখেছি, এমন কবিতা যে কবিতা সুরের প্রতীক্ষায় আছে, যার শব্দগুলো শুনলে মনে হয় যে হ্যাঁ এটা তো সুন্দর সুর হতে পারে। তারপরে সুর হবে, তারপরে সেটা বাদ্যযন্ত্র সহকারে কিংবা বাদ্যযন্ত্র ছাড়াই কোনো শিল্পী গাইবে, তখন সেটা গান হবে। আমি লিখছি গানের কবিতা, এই কথাটি যদি নতুনরা মনে রাখতে পারে যে আমি লিখছি একটি কবিতা, এই কবিতাটি গান হবার উপযোগী, তখনই তার লেখাটা কবিতা হবে, না হলে কবিতা হবে। হ্যাঁ, এই আমি আশা করি যে যা বলেছি খারাপ লাগেনি কারো। হৃদয় ভরে আপনার জন্য দোয়া করি, আপনি সুস্থ থাকুন, আমাদের জন্য লিখে যান। আমাদের প্রয়োজনেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা আপনাকে সুস্থ রাখুক, সেটি আমরা প্রত্যাশা করি। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দৈনিক বিরাজমানের এই প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে আপনার জীবনের এই মূল্যবান সময়টুকু দিয়ে আমাদেরকে কৃতার্থ করার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি সোলাইমান মোহাম্মদ আপনাকে, মহসিন তোমাকে, মহসিন আহমেদ, আর যত আজকে এই অনুষ্ঠান যতজন দেখেছেন শুনেছেন তাদের প্রত্যেককে আমার অন্তর থেকে তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা, আপনারা আপনার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখুন। এই প্রার্থনা আপনাদের কাছে আমি করব, এবং আপনাদের সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে এতটা সময় ব্যয় করেছেন এই অনুষ্ঠান শোনার জন্য, এই আমাদেরকে দেখবার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। জি, প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ।